চলো তাহলে আজকে আমরা মাইটোকন্ড্রিয়া থেকে শুরু করি আমাদের এই সেলের চ্যাপ্টার। প্রথমে দেখো, আমরা যদি বলি তোমাকে মাইটোকন্ড্রিয়া, মাইটোকন্ড্রিয়া বললে আমরা ছোটবেলা থেকে একটা জিনিসই শিখেছিলাম, এটা কি? এটা পাওয়ার হাউস অফ দ্য সেল। মানে এখানে সেলের মধ্যে এনার্জি তৈরি হয়। কিন্তু সব থেকে ভালো কয়েকটা এমসিকিউ ধরনের কোশ্চেন গুলো কি কি আসবে সেটা তোমায় বলি। মাইটোকন্ড্রিয়া আলটিমেটলি আমরা মানে তো খালি চোখে তো দেখতে পাবোই না, কিন্তু যদি মাইক্রোস্কোপের তলাও দেখতে হয়, এখানে এটাকে স্পেশালি স্টেন করতে হবে, মানে রং করতে হবে আর কি, তবেই তুমি কিন্তু দেখতে পাবে মাইটোকন্ড্রিয়াকে। আদারওয়াইজ তুমি মাইটোকন্ড্রিয়াকে দেখতে পাবে না। এটা প্রথম এমসিকিউ দিয়ে আমাদের শুরু হলো আজকের ক্লাস। মানে মাইটোকন্ড্রিয়াকে নট ইজিলি আমরা দেখতে পাবো, ক্লোরোপ্লাস্টকে কিন্তু আমরা ইজিলি দেখতে পাবো, কিন্তু মাইটোকন্ড্রিয়াকে দেখতে পাবো না। এই দুটোকে একসঙ্গে করে কোশ্চেনটা আমাদের আসে। The number of mitochondria per cell is variable in the depending on the physiological activity of the cell. মানে একটা সেল কি ধরনের কাজ করে তার উপর বেস করে তার মাইটোকন্ড্রিয়ার নাম্বারটা ডিপেন্ড করে। যেমন তুমি ভাবো মাসেল সেল, মাসেল সেলে একটুখানি বেশি মাইটোকন্ড্রিয়া দরকার, তার কারণ ওকে বেশি অ্যাকশনের মধ্যে থাকতে হয়, তাই তো? তাহলে আমাদের মনে রাখবে ডিপেন্ডিং অন সেল মাইটোকন্ড্রিয়ার নাম্বারটা, সংখ্যাটা ভ্যারি করে। এবার এবার তোমাকে যদি আরেকটা জিনিস আমি তোমায় বলি, দ্য টার্ম অফ দ্য শেপ অফ দ্য সাইজ অলসো কনসিডারেবল ডিগ্রি অফ ভ্যারিয়েবিলিটি ইন অবজার্ভ। শুধুমাত্র নাম্বার নয়, তাদের শেপ বা সাইজ এইগুলোও কিন্তু ভ্যারি করে ইন দ্য ডিফারেন্ট ডিফারেন্ট সেলের মধ্যে। তোমাকে নরমালি যদি একটা এমসিকিউ দেওয়া হয় মাইটোকন্ড্রিয়াকে দেখতে কেমন, এটা একটা ভালো এমসিকিউ, কিন্তু সেটা হচ্ছে এদের হচ্ছে সশেষ শেপ। সশেষ শেপ মানে আলটিমেটলি সেটা লম্বা আকৃতির, এই ধরনের একটা সেই ডিসের মতো একটা সিলিন্ড্রিকাল বেলনাকৃতি, মানে লম্বা ধরনের একটা স্ট্রাকচার। এর ডায়ামিটারটা মনে রেখো 0.2 থেকে 1 মাইক্রোমিটার। আর যদি অ্যাভারেজ দিয়ে একটা কোনো এমসিকিউর অপশন হয় সেটা হবে 0.5 মাইক্রোমিটার। লেন্থটা কত? লেন্থটা হচ্ছে তোমার 1 টু 4.1 মাইক্রোমিটার, এইটা একটু মনে রেখো কিন্তু। এবার আসি প্রত্যেকটা মাইটোকন্ড্রিয়া তুমি যদি স্ট্রাকচারালি দেখো, এর মধ্যে কি আছে? এর মধ্যে একটা ডাবল মেমব্রেন স্ট্রাকচার আছে, মানে দুটো মেমব্রেন দিয়ে এদের স্ট্রাকচারটা তৈরি, তাই তো? ডাবল মেমব্রেন স্ট্রাকচার। এবার তাহলে একটা বাইরের মেমব্রেন, একটা ভেতরের মেমব্রেন। বাইরের মেমব্রেনটাকে আমরা আউটার মেমব্রেন বলছি, আর ইনার মেমব্রেন মানে ভেতরের মেমব্রেনটা, সেটা আলটিমেটলি কি করেছে? মানে দুটো স্পেস তৈরি করেছে, একটা বাইরের দিকের অংশ, একটা ভেতরের দিকের অংশ। মানে কি আউটার কম্পার্টমেন্ট আর ভেতরের কম্পার্টমেন্ট, মানে ইনার কম্পার্টমেন্ট। তাহলে আমরা বুঝলাম মাইটোকন্ড্রিয়ার মধ্যে দুটো মেমব্রেন, আউটার মেমব্রেন আর ইনার মেমব্রেন, তারা দুটো ভাগে দুটো অংশে আলটিমেটলি মাইটোকন্ড্রিয়াকে যেন ভেঙে দিয়েছে, মানে বিভক্ত করেছে বলতে পারো। এবার দেখো পরের পেজটায় যদি আসি আমরা, ইনার কম্পার্টমেন্ট মানে ভেতরের দিকের যে অংশটা, দে আর ফিল্ডেড উইথ দ্য ডেন্স হোমোজিনিয়াস সাবস্টেন্স। মানে ওই একটা সমসত্ব, মানে হোমোজিনিয়াসলি সাবস্টেন্স দিয়ে ভরা কোন কম্পার্টমেন্টটা? ইনার কম্পার্টমেন্ট, মানে ভেতরের দিকের অংশটা। এবার একটা ভালো করে মাথায় রাখো, আউটার মেমব্রেন যেটা, মানে বাইরের দিকের যে প্রাচীর, বাইরের দিকের যে মেমব্রেনটা, ফর্মস দ্য কন্টিনিউয়াস লিমিটিং বাউন্ডারি অফ অর্গানেলস। মানে অন্যান্য যে অর্গানেলস গুলো প্রেজেন্ট আছে না কোষের মধ্যে, সেলের মধ্যে, তাদের থেকে যেন পৃথক করে রেখেছে, সেপারেট করে রেখেছে, দ্যাট ইজ দ্য আউটার মেমব্রেন। সেই জন্য সে একটা আউটার এরকম স্ট্রাকচারের মধ্যে আছে। এবার দেখো ইনার মেমব্রেন, মানে ভেতরের দিকে যে মেমব্রেনটা, সেটা আবার কি হয়েছে? ইনফোল্ডিং হয়েছে, মানে ভেতরের দিকে এরকম খাঁজ তৈরি হয়েছে, ইনফোল্ডিং। তাদেরকে আমরা একটা স্পেশাল নাম দিচ্ছি, চলো তার নাম দিচ্ছি আমরা ক্রিস্টে। কি নাম দিলাম? ক্রিস্টে। কোথায় আছে ক্রিস্টেটা? ম্যাট্রিক্সের ভেতরের দিকে প্রেজেন্ট আছে। তোমাকে যদি একটা ছবি দেখানো হয়, তুমি দেখো এইটা হচ্ছে আউটার মেমব্রেন আর এটা হচ্ছে ইনার মেমব্রেন। ইনার মেমব্রেনটা দেখো ভেতরের দিকে আঙুলের মতো একটা সে প্রবর্ধক, একটা ইনভ্যাজিনেট হয়ে ক্রিস্টে বলে স্ট্রাকচারটা তৈরি করেছে। আউটার মেমব্রেন আর ইনার মেমব্রেনের মাঝখানে যে জায়গাটা, এটাকে বলছি আমরা ইন্টার মেমব্রেন স্পেস। এর মধ্যে হাইড্রোজেন আয়নস প্রেজেন্ট থাকে। এই দেখো, এই তাহলে ইনার মেমব্রেন আর আউটার মেমব্রেন দুটো অংশ তোমাকে আমি দেখালাম। এবার দেখো আরেকটা জিনিস দেখি, এই যে ক্রিস্টে, তাহলে আলটিমেটলি ম্যাট্রিক্সের ভেতরের দিকে অঞ্চলে আছে। এই ক্রিস্টেটার ফাংশন, ক্রিস্টেটা আছে কেন? ক্রিস্টেটা এরকম ভেতর দিকে ঢুকেই গেছে কেন? তার মেন কারণটা হচ্ছে আবার একটা এমসিকিউ এর কোশ্চেন, যেটা হচ্ছে দে ইনক্রিজ দ্য সারফেস এরিয়া। মানে সে সারফেস এরিয়াটাকে অনেকটা কি হয়েছে, এইভাবে ঘুরে ঘুরে যাওয়ার জন্য, ইনভ্যাজিনেট হওয়ার জন্য অনেকটা সারফেস এরিয়াটা বেড়ে গেছে। এটাই হচ্ছে ক্রিস্টের ইম্পর্টেন্স বলতে পারো।
এবার আমরা তো তাহলে দুটো মেমব্রেন দেখছি, টু মেমব্রেন হ্যাভ देयर ওন স্পেসিফিক এনজাইম, আউটার মেমব্রেন, ইনার মেমব্রেন, দুজনের মধ্যেই ডিফারেন্ট টাইপ অফ এনজাইম প্রেজেন্ট আছে। ইনার মেমব্রেনের মধ্যে একটা গুরুত্বপূর্ণ এনজাইমের কথা বলি, যেটা ভেরি 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 ইম্পর্টেন্ট এনজাইম, তার নাম এটিপি সিনথেস। কি নাম বললাম? এটিপি সিনথেস। কোন এনজাইমের সঙ্গে, কোন মেমব্রেনের সঙ্গে যুক্ত? ইনার মেমব্রেনের সঙ্গে যুক্ত। এর ফাংশন কি? এর ফাংশন হচ্ছে মেনলি এটিপি প্রোডাকশন হেল্প করা। দেখো এখানে লেখাই আছে এটিপি প্রোডাকশন করা। তাহলে মাইটোকন্ড্রিয়া, তাদের যদি তুমি একটা ফাংশন বলো, ইট ইজ দ্য মেজর সাইট অফ অ্যারোবিক রেসপিরেশন। অ্যারোবিক রেসপিরেশন মানে যেখানে তোমার সবাত শোষণ বাংলায় বলে, সেই অ্যারোবিক রেসপিরেশন কোথায় হয়? মেনলি মাইটোকন্ড্রিয়ার মধ্যে হয়। আর এখানে মনে রাখবো আমরা এটিপি প্রোডাকশন হয়, এটিপি। সেই কারণের জন্যই মাইটোকন্ড্রিয়াকে আমরা কি বলবো? পাওয়ার হাউস অফ দ্য সেল। কি বলছি? পাওয়ার হাউস অফ দ্য সেল। এই পার্টটা কিন্তু আমাদের এনইটি লেভেলের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মাইটোকন্ড্রিয়ার ভেতরে যে ম্যাট্রিক্স আছে তার মধ্যে ডিএনএ ম্যাটেরিয়াল প্রেজেন্ট আছে, কিন্তু ডিএনএটা কি টাইপের ডিএনএ? সিঙ্গেল সার্কুলার ডিএনএ। সিঙ্গেল সার্কুলার মানে এরকম গোল আকৃতি ডিএনএ প্রেজেন্ট আছে। এটা ছাড়াও ম্যাট্রিক্সের মধ্যে আরএনএ মলিকুলস আছে, রাইবোজোম আছে। কিন্তু রাইবোজোমটা কি প্রকারের? রাইবোজোমটা কিন্তু 70S প্রকারের। এটা মাথায় রাখতে হবে, কারণ আমরা ইউক্যারিওটিক সিস্টেমের কথা বলছি, আর ইউক্যারিওটিক সিস্টেমে 80S টাইপের রাইবোজোম, কিন্তু মাইটোকন্ড্রিয়ার মধ্যে যে রাইবোজোম সেটা 70S প্রকৃতির, 70S টাইপের। আর এই মাইটোকন্ড্রিয়ার মধ্যে একটা ইম্পর্টেন্ট ফাংশন আছে, এর মধ্যে প্রোটিন সিনথেসিস হতে পারে। কোন প্রোটিন? যে প্রোটিনগুলো এনজাইম তৈরি করে মাইটোকন্ড্রিয়ার নিজের কাজে লাগে, সেজন্য এটাকে আমরা বলবো সেমি অটোনোমাস একটা সেল অর্গানেলস, মানে নিজের কাজ নিজেই করতে পারে। আবার একটা লাস্ট পয়েন্ট সেন্টেন্সটা দিয়ে আবার একটা এমসিকিউ, দ্য মাইটোকন্ড্রিয়া ডিভাইড বাই দ্য ফিশন। তাহলে মাইটোকন্ড্রিয়া কিভাবে তাদের সংখ্যা বাড়ায়? বাই দ্য বাইনারি ফিশনের মতো, মানে একটা মাইটোকন্ড্রিয়া সে বিভাজিত হয়ে দুটো মাইটোকন্ড্রিয়া তৈরি করলো। রাইট? এই হচ্ছে আমাদের মাইটোকন্ড্রিয়া থেকে যদি কোশ্চেন আসে, এই ধরনের কোশ্চেনই আসবে। তার সঙ্গে এই ছবিটা একটুখানি ভালো করে দেখে নিতে হবে। বলো কিছু, বলো বলো বলো। বলছি স্যার, মাইটোকন্ড্রিয়াতে একসঙ্গে ডিএনএ আর আরএনএ দুটোই থাকতে পারে? ডিএনএও থাকে এবং আরএনএও থাকে, রাইট, একই সঙ্গে থাকে ওর মধ্যে। বুঝেছো? স্যার ওকে স্যার বলছি 70S, ওই এসটা দ্বারা কি 70 বোঝানো হচ্ছে এটা আমি এসটা আমি তোমাকে একটুখানি বলবো। আমরা এটাকে ভেদবার্গ ইউনিট বা সেডিমেন্টেশন কোএফিসিয়েন্ট বলে, এটা আমি রাইবোজোম পড়াতে গিয়ে এক্ষুনি বলছি তোমাকে। ওকে, আর কিছু বলো, কারণ কিছু কোশ্চেন থাকলে মাইটোকন্ড্রিয়া রিলেটেড। স্যার ইউক্যারিওটিক সেলে কি মাইটো ওই যে 70S টা 80S হবে? না, আমাদের মাইটোকন্ড্রিয়া থাকে শুধুমাত্র ইউক্যারিওটিক সেলে। মাইটোকন্ড্রিয়া কোথায় থাকে? মাইটোকন্ড্রিয়া থাকে তোমার ইউক্যারিওটিক সেলে। আমরা যেটা রাইবোজোম বলছি, রাইবোজোম দুটো জায়গায় থাকছে আমাদের। আমাদের এখন মাইটোকন্ড্রিয়ার ভেতরে থাকছে আর সাইটোপ্লাজমের মধ্যে থাকছে। ইউক্যারিওটিক সেলের মধ্যে সাইটোপ্লাজমে যে মাইটোকন্ড্রিয়া থাকে সেটা হচ্ছে 80S টাইপের, কিন্তু মাইটোকন্ড্রিয়ার ভেতরে যে রাইবোজোম থাকে সেটা হচ্ছে 70S টাইপের। এটা মাথায় রাখো। ক্লিয়ার? তাহলে চলো আজকে ওকে ওকে, এরপর আমি তোমাদের কোশ্চেনটা এবার দেখাই, একটা পেজ শেয়ার করি। চলো এবার তোমাকে, তোমাদের সবাইকে কি করতে হবে? তুমি শুধুমাত্র কোশ্চেন 1 দেখে আলটিমেটলি তোমার অ্যানসারটা লিখতে হবে। চলো আমি তোমাকে একটা জিনিস শেয়ার করি, তার আগে দাঁড়াও। তার আগে আমরা একটা তোমাদের গোল্ডেন স্টেটমেন্ট শোনাই, প্রত্যেকদিন একটা করে এরকম স্টেটমেন্ট শোনাবো তোমাদেরকে, তাহলে তোমাদের পড়তেও ভালো লাগবে, একটু এনার্জেটিক হবে তোমরা। আমি কি সেটা, আমি একটা পেজ শেয়ার করছি, তোমরা দেখতে পাচ্ছ সেটা গোল্ডেন স্টেটমেন্ট লেখা আছে। হ্যাঁ স্যার। ওকে, সেটা কি? ইউ লার্ন আলটিমেটলি মোর ফ্রম দ্য ফেলিওর দেন ফ্রম দ্য সাকসেস। দেখো কেন আমরা বলছি, যারা হয়তো 30 পাচ্ছ বা যারা 20 মার্কস পাচ্ছ, তারা যদি অ্যানালাইসিস করে ভালোভাবে শেখো কোথায় তোমার ভুলটা হচ্ছে, তারা কিন্তু সব থেকে ভালো আলটিমেটলি সাকসেসফুল হবে পরবর্তীকালে। সেই জন্য ডোন্ট লেট ইট স্টপ উইথ ইউ, মানে এটা যেন তোমাকে ফেলিওরটাকে স্টপ না করে। যে হয়তো কম পেয়েছে সব থেকে,
সে যেন সব থেকে বাউন্স ব্যাক করে ফিরে আসো, সেও 40 তে 40 পাওয়ার সুযোগ রাখবে। ফেলিওর মেনলি মনে রাখবে বিল্ডস ইওর ক্যারেক্টার। হ্যাঁ, সেজন্য চিটিং করে নয়, আমরা আলটিমেটলি অনেস্টলি এক্সাম দেবো, আর আমাদের যতখানি মার্কস আসবে সেটাকে অ্যাকসেপ্ট করব এবং প্রত্যেক উইকে ইমপ্রুভ করব। এটাই আজকে এই উইকের আমাদের গোল্ডেন স্টেটমেন্ট ছিল। চলো এবার তোমাদের সাথে কোশ্চেনটা শেয়ার করি। আজকে প্রথম কোশ্চেন দেখো স্যার, আজকে আমরা সেলের ওপর তাহলে আজকে আমাদের টেস্টটা নিচ্ছি। তোমরা চ্যাট অপশনে লিখবে এবং কে প্রথম অ্যান্সারটা দিচ্ছ সেই এবার প্রথম আমাদের ফার্স্ট হবে। দেখি কে হচ্ছে আজকের জন্য ফার্স্ট স্টুডেন্ট। প্রথম কোশ্চেন তোমাদের জন্য এসে গেছে। প্রথম কোশ্চেন আমরা পেয়ে গেছি তোমাদের জন্য। এ নাম্বার। তোমরা কেউ কিছু বলো না বাবা, এভরিওয়ানে শুধু লিখে জানাও, এভরিওয়ানে লিখে জানাবে। আর তোমরা যারা এখন এই মুহূর্তে 60 জন স্টুডেন্ট আছো প্রেজেন্ট, তারা সবাই কিন্তু ইনপুট করবে। আমি 60টা মেসেজ কিন্তু দেখতে চাইছি নিউ মেসেজ হিসাবে। ফার্স্ট হয়তো একজনই হবে, আমি একটু আগে তোমায় বলেছি ফেলিওরটা বড় কথা নয়, ওখান থেকে আমরা শিখবো। চলো আমরা 51টা মেসেজ পেয়ে গেছি, 52 ওকে, প্রায় 60 জনই মেসেজ এবার এসে গেছে। চলো এবার তাহলে আমরা এবার তোমাদের জন্য অ্যানসারটা আজকের জন্য শো করি। কি সেটা হচ্ছে আজকে দেখো আমাদের অ্যানসার। আমরা একটু আগেও তোমায় বললাম যেটা ক্রিস্টে ইন দ্য মাইটোকন্ড্রিয়া, সেটা ইম্পর্টেন্ট কেন, এটা আলটিমেটলি কি করে, তাদের সারফেস এরিয়াটাকে ইনক্রিজ করতে হেল্প করে। সারফেস এরিয়া ইনক্রিজ করাই তো ক্রিস্টের মোস্ট ইম্পর্টেন্ট ফাংশন। আর এটার সঙ্গে তাহলে আমাদের প্রথম আজকে অ্যানসারটা দিয়েছে, দেখো তোমাদের এভরিওয়ানে লেখা আছে ইন্দ্রজিতা। ইন্দ্রজিতা তুমি একটু তোমার কোন জেলা থেকে আছো একটু বলো। হাওড়া স্যার। রাইট, আজকেও কিন্তু হাওড়া থেকে স্টুডেন্ট আমাদের 1 নাম্বার কোশ্চেনের সেরা স্টুডেন্ট হলো। এরকম আমরা তোমাদের সঙ্গে 10টা কোশ্চেন আজকে প্ল্যানিং করেছি, দেখিনি কোন জেলা আলটিমেটলি বিভিন্ন কোশ্চেনগুলোতে ফার্স্ট হয়। চলো আমরা এবার আবার টপিকে চলে আসি, আমাদের পরের কোশ্চেনে আসবো পরবর্তীকালে। চলো আমাদের পরের কোশ্চেন আমি দেখাবো তোমাকে। চলো এবার আমরা টপিকে ফিরে আসি, প্লাস্টিক পড়াবো এবার তোমাকে আমি। ভেরি গুড, তোমরা সবাই অ্যান্সার দিয়েছো, থ্যাংক ইউ ভেরি মাচ তোমাদের সবাইকে। চলো এবার আমরা তাহলে আবার ভালো করে শোনো, হ্যাঁ সবাই কিন্তু রাইট অপশনই লিখবে, ভুল অপশন লিখবে না তা বলছি না। দেখো এবার আমি তোমাকে প্লাস্টিকটা ভালো করে বোঝাই একটু। চলো প্লাস্টিক থেকে কিন্তু অনেকগুলো কোশ্চেন আসা যায় আমাদের মেডিকেলের জন্য। প্রথম, প্লাস্টিক কোথায় পাওয়া যায়, এটাই আমাদের একটা কোশ্চেন। প্লাস্টিক পাওয়া যায় তোমার প্ল্যান্ট সেলেও পাওয়া যায়, ইউগ্লিনয়েডস এর মধ্যেও পাওয়া যায়। ইউগ্লিনয়েডসটা কোন কিংডমের মধ্যে পড়ে বলো তো দেখি, বলো দেখি আগে দুজন অন্তত বলো একটুখানি আনমিউট করে। প্রোটিস্টার মধ্যে, রাইট, প্রোটিস্টা রাইট, ভেরি গুড। আর অন্যরা একজনই বলেছো, ঠিক আছে আর বলতে হবে না সবাইকে। ইউগ্লিনয়েডসটা প্রোটিস্টার মধ্যেই পড়ে। আর প্ল্যান্ট সেল, এদের দুজনের মধ্যে তুমি প্লাস্টিক দেখতে পাবে। These are observed under the microscope as they are large. এখান থেকে একটা স্টেটমেন্ট বেসিস কোশ্চেন তৈরি হচ্ছে, তুমি মাইক্রোস্কোপে এদেরকে দেখতে পাবে উইদাউট স্টেনিং ছাড়াও। আর কারণ এরা লার্জ স্ট্রাকচার, মাইটোকন্ড্রিয়া কিন্তু তুমি দেখতে পাবে না, আমি একটু আগে তোমায় বলেছিলাম। আর একটা ভেরি ইম্পর্টেন্ট, প্লাস্টিক থেকে ভালো কোশ্চেন তৈরি হয়। প্লাস্টিকের মধ্যে কি আছে, পিগমেন্ট প্রেজেন্ট আছে। পিগমেন্ট মানে কি, কালারফুল এজেন্ট, সেগুলো প্রেজেন্ট আছে। আর এই কালারফুল পিগমেন্টস গুলো কি করে, ইম্পার্টিং দ্য স্পেসিফিক কালার অফ দ্য প্ল্যান্ট। একটা প্ল্যান্টে ডিফারেন্ট কালার হয়, সেই কালার গুলো রেসপন্সিবিলিটি দেখায় কার জন্য, প্লাস্টিকের জন্য, রাইট। এটা ভালো করে মাথায় রাখবো কিন্তু আমরা, প্লাস্টিক কিন্তু তাহলে আমাদের কালার দেওয়ার জন্য ডিপেন্ড করে প্ল্যান্টের মধ্যে। তাহলে কোন ধরনের পিগমেন্ট প্রেজেন্ট থাকে, এর উপর বেস করে আমরা প্লাস্টিককে 3 টাইপে ক্লাসিফাই করি, 3টে টাইপে ক্লাসিফাই করছি, ক্লোরোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট, লিউকোপ্লাস্ট। তাহলে এটা হচ্ছে আমাদের প্রথম একটা এমসিকিউ এর কোশ্চেন। পিগমেন্টের উপর আমরা কটা টাইপে প্লাস্টিককে ভাগ করতে পারি, 3টে টাইপে, কি সেগুলো বুঝলাম। এবার এর ভেতর থেকে তোমাকে আমি কোশ্চেন তোলাচ্ছি যে এমসিকিউতে কি হতে পারে। প্রথম চলো ক্লোরোপ্লাস্ট কি পিগমেন্ট, ক্লোরোফিল পিগমেন্ট থাকে। শুধু কি ক্লোরোফিল না, ক্যারোটিনয়েড পিগমেন্ট, দুটো অ্যান্সার হবে। ক্লোরোপ্লাস্টের মধ্যে ক্লোরোফিল প্লাস
ক্যারোটিনয়েড পিগমেন্ট প্রেজেন্ট থাকে। শুধু ক্লোরোফিল অ্যান্সার হবে না, কিন্তু বারবার বলছি কথাটা। এই যে পিগমেন্ট, এদের ফাংশনটা কি? কালার দেওয়া? না, আলটিমেটলি কালার দেওয়াটা ফাংশন নয়। এদের ফাংশন সানলাইটটাকে ট্র্যাপ করা। কিসের জন্য? ফটোসিনথেসিসের জন্য। এই হয়ে গেল আমাদের ক্লোরোপ্লাস্ট। এবার চলে আসবো ক্রোমোপ্লাস্ট। ক্রোমোপ্লাস্ট থেকে ভালো করে বোঝো, ক্রোমোপ্লাস্ট কালারফুল, এটা আগে মাথায় ঢুকিয়ে নাও। কিন্তু এর মধ্যে যে পিগমেন্ট থাকে তার নাম কি? তার নাম ক্যারোটিনয়েড। এখান থেকে আরেকটা জিনিস আন্ডারলাইন করো, ক্যারোটিনয়েড হচ্ছে ফ্যাট সলিউবল পিগমেন্ট। তাহলে আমি তোমাকে যদি জিজ্ঞাসা করি ফ্যাট সলিউবল পিগমেন্টের নাম বলো, তাহলে কি হবে? সেটা ক্যারোটিনয়েডস হবে। ক্লিয়ার ব্যাপারটা? এবার ক্যারোটিনয়েড পিগমেন্টস বিভিন্ন টাইপের হয়। যেমন তোমাকে কি কি হবে? ক্যারোটিন হতে পারে, জ্যান্থোফিল হতে পারে, আর আদার্স আরো টাইপেরও হতে পারে। এগুলো সবই ক্যারোটিনয়েড পিগমেন্ট, যেটা প্রেজেন্ট থাকে কোথায়? ক্রোমোপ্লাস্টের মধ্যে। ক্রোমোপ্লাস্টের তাহলে ফাংশনটা কি? এবার সেটাকে যদি তুমি আমি বলি, হোয়াট ইজ দ্য ফাংশন অফ দ্য ক্রোমোপ্লাস্ট? দিস gives the part of the plant to yellow, orange and red color. তুমি তো একটা বিভিন্ন প্ল্যান্টের পার্টে ইয়েলো কালার দেখো, ফলের কালার ইয়েলো, অরেঞ্জ কালার দেখো, রেড কালারেরও কিছু লিভস আছে, কিছু ফ্রুটসও আছে। সেইগুলো কেন হয়? ডিউ টু দ্য ক্রোমোপ্লাস্টের জন্য। এটাই তার ফাংশন। তাহলে আমরা ক্লোরোপ্লাস্ট পড়ে এলাম, তারপরে কি বললাম? ক্রোমোপ্লাস্ট পড়লাম। এবার আমি তোমাকে 3 নম্বর যে প্লাস্টিড তাকে বোঝাতে চলেছি, দ্যাট ইজ দ্য লিউকোপ্লাস্ট। লিউকোপ্লাস্ট কালারলেস, রাইট? এটা কালারলেস প্লাস্টিড, মানে যার কোনো কালার নেই, মানে সেটা তুমি সাদা বর্ণের বা হোয়াইট কালারেরও বলতে পারো। এদের আলটিমেটলি তাহলে ফাংশনটা কি? এদের তো কোনো কালার দেওয়া কাজ নয় নিশ্চয়ই, এদের কাজ স্টোর করা। কি কাজ? এদের কাজ স্টোর করা ডিফারেন্ট নিউট্রিয়েন্টকে। এবার কোন টাইপের নিউট্রিয়েন্ট দেয়ার স্টোর করছে তার উপর আমরা এই তোমার লিউকোপ্লাস্টকে ডিফারেন্ট ভাবে ক্লাসিফাই করতে পারছি। 3 প্রকারে মেনলি যদি আমরা ক্লাসিফাই করি, অ্যামাইলোপ্লাস্ট, এলিওপ্লাস্ট, অ্যালুরিওপ্লাস্ট। এইখানটা একদম ভালো করে আন্ডারলাইন করো এনসিইআরটি বইতে। অ্যামাইলোপ্লাস্ট এটা হচ্ছে একটা টাইপের লিউকোপ্লাস্ট যার মধ্যে কার্বোহাইড্রেট, মেনলি স্টার্চ স্টোর থাকে। বোঝা গেল ব্যাপারটা? যেমন পটেটো আমরা যে খাই তার মধ্যে অ্যামাইলোপ্লাস্ট থাকে, যার মধ্যে তোমার স্টার্চটা জমা থাকে, সঞ্চিত থাকে, স্টোর থাকে। এবার আসবো এলিওপ্লাস্ট। এটা আবার খুব ভালো কোশ্চেন আসে এখান থেকে। এলিওপ্লাস্ট মানে যেখানে স্টোর থাকে অয়েল আর ফ্যাট। এলিও, অয়েল, অয়েল নাম থেকে কেন একটা অয়েল অয়েল ভাব আসছে, মানে স্মেল আসছে না, মানে অয়েল অয়েল ভাব আসছে। সেই জন্য মনে রাখবে এলিওপ্লাস্ট থেকে এর মধ্যে কি স্টোর থাকে? অয়েল এন্ড ফ্যাট স্টোর থাকে। এবার 3 নম্বর লিউকোপ্লাস্ট, তার নাম কি? অ্যালুরিওপ্লাস্ট। নাম থেকে দেখো আসবো কি? প্রোটিন স্টোর থাকে। পরীক্ষার হলে যেন কোনোভাবে গোলাবে না, আমি নোট খাতায় যেন এটা একদম 1 বাই লাইন লিখি। আর আমি তোমাদের একটা নোট পাঠিয়ে দিয়েছিলাম, পুরো ক্লাস 11 এর ফুল চ্যাপ্টারের নোট। দেখবে কিভাবে তোমাদের নোট করতে হবে খাতায়, তার একটা আইডিয়া পাবে, যাতে তুমি যদি কেউ পেয়ে না থাকো গ্রুপে লিখবে, আবার তাকে পাঠিয়ে দেবো। ক্লিয়ার? যেটা তোমার এনসিইআরটি বইটা দেখে লিখতে, নোট লিখতে সুবিধা হবে। স্যার বলো। হ্যালো স্যার, বলো বলো বলো। আমরা তো ওইটা যদি মানে ওইটা যদি কপি করে নিই, জেরক্স করে নিয়ে নিই, বা তাহলে কি হবে? না, কপি করে ওখান থেকে নিলে হবে না, তোমাকে এনসিইআরটির বই দেখে নিজে থেকে লিখতে হবে। ওটা আমি একটু হেল্প করার জন্য তোমাদের পাঠিয়েছি, বুঝেছো? নিজে সব সময় ক্রিয়েট করতে হবে, নিজে কিছু করতে হবে। বুঝে গেছো ব্যাপারটা? ওকে। এবার দেখো মেজরিটি অফ দ্য ক্লোরোপ্লাস্ট অফ দ্য গ্রিন প্ল্যান্টস। এই যে আমরা, আমাদের তো সবথেকে গুরুত্বপূর্ণ প্লাস্টিড কোনটা? সেটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট। তাহলে ক্লোরোপ্লাস্টটা কোথায় প্রেজেন্ট থাকে? ক্লোরোপ্লাস্টটা প্রেজেন্ট থাকে মেসোফিল সেল অফ দ্য লিভস। লিভস এর মধ্যে মেসোফিল সেল আছে। এই মেসোফিল সেলের মধ্যে ক্লোরোপ্লাস্ট হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ জায়গা যেখানে ক্লোরোপ্লাস্ট থাকে। এবার ক্লোরোপ্লাস্টের কেমন দেখতে? লেন্স শেপের, ওভাল শেপের, ডিস্কয়েড শেপের, রিবন লাইক শেপের। দেখো তোমায় কতগুলো অপশন দেওয়া হলো এমসিকিউ তে।
কি এমসিকিউতে কি কি অপশন পেয়ে গেলাম আমরা? তাহলে ক্লোরোপ্লাস্টের বিভিন্ন ক্লোরোপ্লাস্টের তোমার বিভিন্ন ধরনের কি কি ধরনের শেপ হতে পারে। এবার আরেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন, এদের সাইজটা লেন্থটা কত? 5 থেকে 10 মাইক্রোমিটার পর্যন্ত। আর একটা ভেরি ইম্পর্টেন্ট দেখো, এদের মধ্যে এদের ওয়াইডটা কত, চওড়াটা, সেটা হচ্ছে 2 থেকে 4 মাইক্রোমিটার। এইগুলো আবার একটুখানি নোট রাখতেই হবে। সব থেকে ভালো কোশ্চেন এই প্যারাগ্রাফ থেকে, সেটা হচ্ছে নাম্বার। এই ক্লোরোপ্লাস্টের নাম্বার ভ্যারি করে বিভিন্ন সেলের মধ্যে। যেমন একটা থাকে ক্লামাইডোমোনাসের মধ্যে। ক্লামাইডোমোনাস কি জিনিসটা? এটা হচ্ছে একটা গ্রিন অ্যালগি। এটা একটা গ্রিন অ্যালগি। তার মধ্যে কটা ক্লোরোপ্লাস্ট থাকে? একটা ক্লোরোপ্লাস্ট থাকে। এই যে লিফের মধ্যে বললাম মেসোফিল সেল, ওর মধ্যে কটা থাকে ক্লোরোপ্লাস্ট? 20 থেকে 40, মানে 20 to 40 নাম্বার ক্লোরোপ্লাস্ট আর প্রেজেন্ট ইন দা মেসোফিল সেল। এটাও মাথায় রাখো। এই দেখো আমরা ক্লোরোপ্লাস্টের স্ট্রাকচার দেখছি এর মধ্যে, যেটা আমি তোমাকে এবার পড়াবো। তার আগে ছবিটা দেখে বুঝিয়ে দিই। মাইটোকন্ড্রিয়ার মতো এর মধ্যে দুটো মেমব্রেন থাকে, আউটার মেমব্রেন আর ইনার মেমব্রেন। আউটার মেমব্রেন আর ইনার মেমব্রেন দেখতেই পাচ্ছ। ইনার মেমব্রেনের ভেতরে পয়সার সেই পয়সা গুলোকে আমি ডিস্কের মতো করে রেখে দিই না, এরকম ভাবে একটা পিলারের মতো স্ট্রাকচার তৈরি করেছে, এগুলোকে আমরা গ্রানা বলছি। আর এক একটাই ডিস্কের মতো স্ট্রাকচারকে, মানে পয়সার মতো স্ট্রাকচারকে বলছি থাইলাকয়েডস। এবার আরেকটা জিনিসও দেখো, স্ট্রোমা ল্যামেলি। এই দুটো থাইলাকয়েডস, দুটো বিভিন্ন গ্রানার মধ্যে অবস্থিত যে থাইলাকয়েডস, তাদেরকে জয়েন করেছে কে? স্ট্রোমা ল্যামেলি। এই হচ্ছে স্ট্রাকচার অফ ক্লোরোপ্লাস্ট। সেটা তোমাকে এবার একটু ভালো করে বোঝাই চলো। লাইক মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্টের মধ্যে আমরা কটা মেমব্রেন দেখতে পেলাম? দুটো মেমব্রেন দেখতে পেলাম। দুটো মেমব্রেন, সেটা হচ্ছে আউটার আর ইনার মেমব্রেন। এখান থেকে আবার একটা কোশ্চেন আসছে, ইনার ক্লোরোপ্লাস্টের যে মেমব্রেন ইজ রিলেটিভলি লেস পারমিয়েবল। মানে বাইরের মেমব্রেনটা দিয়ে সবকিছু ঢুকে গেলেও ভেতরের মেমব্রেনটা দিয়ে সবকিছু ঢুকতে পারে না, সেজন্য লেস পারমিয়েবল। A space limited by the inner membrane of the chloroplast is called the stroma. Inner membrane যেটা, তার ভেতরে যে অঞ্চলটা আছে, যে এরিয়াটা আছে, তাকে আমরা কি বলছি? বলছি আমরা স্ট্রোমা। এই স্ট্রোমার মধ্যে a number of organized flattened, যে ছবির মতো উপরে আমাকে দেখাচ্ছি দেখো, flattened membranous sac একটা স্ট্রাকচার প্রেজেন্ট আছে, তাকে থাইলাকয়েডস বলছি। থাইলাকয়েডস তাহলে কোথার মধ্যে প্রেজেন্ট আছে? স্ট্রোমার মধ্যে। স্ট্রোমা হচ্ছে ম্যাট্রিক্স, মানে ধাত্র বলে যাকে বাংলায়। এই থাইলাকয়েডস গুলো একটা একটা নেই, অনেকগুলো একসঙ্গে হয়ে একটা সে বইয়ের মতো স্ট্যাক তৈরি করেছে, অনেকগুলো একসঙ্গে মিলে। পাইল অফ দ্য কয়েন্স, তুমি পয়সাগুলোকে দিয়ে একটার পর একটা এরকম ভাবে সাজিয়েও তৈরি করতে পারো। অনেকগুলো সাজিয়ে তো একটা এরকম রো তৈরি হয়ে গেল, সেটাকে আমরা কি বলছি? গ্রানা। তাহলে একটা গ্রানার মধ্যে অনেকগুলো থাইলাকয়েডস আছে, মানে তাই সেটাকে আমরা তাহলে কি বলতে পারি? গ্রানাকে ইন্টারগ্রানুলার থাইলাকয়েডস, মানে যেখানে অনেকগুলো থাইলাকয়েডস এর যুক্ত অবস্থা, তাকে আমরা বলছি গ্রানা। In addition, there are a flat membranous tubules, মানে কি? এরকম মেমব্রেন দিয়ে তৈরি এরকম টিউবের মতো স্ট্রাকচার, তারা কি করছে? called the stroma lamella. প্রথমবার নামটা শোনো, stroma lamella। কি ফাংশন? কানেক্টিং দ্য থাইলাকয়েডস অফ দ্য ডিফারেন্ট গ্রানা। ওরা গ্রানাকে দুটো কানেক্ট করে আছে তা নয়, গ্রানার মধ্যে অবস্থিত প্রেজেন্ট থাকা থাইলাকয়েডস, এই থাইলাকয়েডস দুটোকে যুক্ত করে রেখেছে। কোশ্চেনটা ভালো করে বুঝতে হবে। থাইলাকয়েডস দুটোকে কে যুক্ত করে রেখেছে? স্ট্রোমা ল্যামেলি। এটা একটা কি ধরনের স্ট্রাকচার? লম্বা একটা এরকম থ্রেড লাইক স্ট্রাকচার, একটু মোটা ধরনের। The membrane of the thylakoids is enclosed by a space called the lumen. এবার এই যে তুমি ভাবো থাইলাকয়েডস এরকম দেখাচ্ছে, থাইলাকয়েডস এর ভেতরে না এরকম একটা স্পেস আছে, ফাঁকা জায়গা। এই যে ফাঁকা জায়গাটাকে আমরা কি বলছি? লিউমেন বলছি। লিউমেন মানে একটা থাইলাকয়েডস ভাবো, এই থাইলাকয়েডস এর ভেতরে এই ফাঁকা জায়গাটাকে আমরা কি বললাম? লিউমেন বললাম। The stroma of the chloroplast contain the enzyme. এবার আমি আবার ক্লোরোপ্লাস্টে ব্যাক করে চলে এসেছি। ক্লোরোপ্লাস্টের মধ্যে যে স্ট্রোমা আছে তার মধ্যে ডিফারেন্ট এনজাইম আছে।
সেই এনজাইম গুলোর ফাংশন কি? দুটো ফাংশন, একটা হচ্ছে কার্বোহাইড্রেট তৈরিতে হেল্প করা, আর একটা হচ্ছে প্রোটিন তৈরিতে হেল্প করা। এটা ছাড়াও ম্যাট্রিক্সের মধ্যে স্মল ডাবল স্ট্যান্ডার্ড সার্কুলার ডিএনএ প্রেজেন্ট থাকে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা আন্ডারলাইন করো। এই যে ক্লোরোপ্লাস্টের ম্যাট্রিক্সের মধ্যে ছোট হতে পারে, বাট ডাবল স্ট্যান্ডার্ড মানে দুটো স্ট্যান্ড আছে যার মধ্যে দ্বিতন্ত্রী সার্কুলার ডিএনএ প্রেজেন্ট থাকে। শুধুমাত্র সার্কুলার ডিএনএ নয়, ক্লোরোপ্লাস্টের মধ্যে তার নিজস্ব রাইবোজোম আছে। আর আমি যে সব ক্লোরোফিল পিগমেন্ট, ক্যারোটিনয়েড পিগমেন্টস এর কথা বললাম, যেগুলো ক্লোরোপ্লাস্টের মধ্যে প্রেজেন্ট থাকে, ওগুলো কোথায় থাকে? ওগুলো প্রেজেন্ট থাকে এই থাইলাকয়েডস এর ভেতরে, থাইলাকয়েডস এর মেমব্রেনের মধ্যে, থাইলাকয়েডস এর মেমব্রেনের মধ্যে। এবার রাইবোজোম অফ দ্য ক্লোরোপ্লাস্ট ইজ স্মলার। আমরা সেই মাইটোকন্ড্রিয়ার মধ্যে পেলাম না? এখানেও দেখো, এটা হচ্ছে 70S টাইপের রাইবোজোম প্রেজেন্ট থাকে। আর সাইটোপ্লাজমের রাইবোজোম সেটা কি প্রকারের হবে? সেটা 80S টাইপের। ক্লোরোপ্লাস্টের ভেতরে বলে এটা 70S টাইপের হলো। বুঝা গেল ব্যাপারটা? এই হচ্ছে আমাদের ক্লোরোপ্লাস্ট। যাই কিছু কোশ্চেন আসবে, এর বাইরে থেকে এনইডিতে কোশ্চেন আসা পসিবল নয়। চলো এবার আমাদের টেস্টের জন্য আমরা শুরু হয়ে যাই। এবার তোমরা রেডি হয়ে নাও। আবার বলো 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 কোনটা বলো, বলো কোনটা বলো একটুখানি। স্ট্রোমাটা কি আরেকবার বলবেন স্যার একটু? স্ট্রোমা, স্ট্রোমা তাই তো বলছো, রাইট? স্ট্রোমাটা কি? হ্যাঁ, স্ট্রোমাটা কি? স্ট্রোমাটা আচ্ছা, তোমাকে, স্ট্রোমাটা হচ্ছে মাইটোকন্ড্রিয়ার মধ্যে প্রেজেন্ট থাকা একটা মনে করো ওয়াটারি সেমি ফ্লুইড একটা সাবস্টেন্স, যেটাকে আমরা স্ট্রোমা বলছি। স্ট্রোমা যার মধ্যেই থাইলাকয়েডস গুলো প্রেজেন্ট থাকে। বুঝতে পারছো ব্যাপারটা? তুমি একটা পুকুর ভাবো, পুকুর, পুকুরের মধ্যে জল আছে, জলের মধ্যে তুমি কি করেছো, বড় বড় গাছকে এরমভাবে বসিয়ে দিয়েছো লম্বা লম্বা করে। সে জল যেটাকে আমি বলছি পুকুরের মধ্যে, সেটাই হচ্ছে স্ট্রোমা। লম্বা লম্বা গাছ যেগুলোকে যদি বলি, সেগুলোকে আমরা থাইলাকয়েডস বলছি বা গ্রানা বলছি। এক একটাকে থাইলাকয়েডস আর পুরোটাকে গ্রানা বলছি। বুঝেছো স্টোমা কি? ওকে, তাহলে এবার দেখো তোমরা এবার একটুখানি রেডি হয় না তোমাদের আজকে। তাহলে এবার পরের পার্টটা, আমাদের পরের কোশ্চেন আমি তোমাদের সাথে শেয়ার করব। সবাই রেডি হয়ে নাও। আজকে আমাদের প্রথমটা, আমাদের তো হাওড়া থেকে স্টুডেন্ট ফার্স্ট হয়েছে। এবার পরেরটা কোন জেলা থেকে সেটা আমরা দেখে নিই। চলো আমরা পরের কোশ্চেনে চলে আসি। চলো এবার আমরা কোশ্চেন নাম্বার 2 এসে গেছি। বলো, আইডেন্টিফাই দ্য কারেক্ট স্টেটমেন্ট অ্যাবাউট দ্য প্লাস্টিড। তোমরা লেখো, এভরিওয়ানে লিখবে কিন্তু, এভরিওয়ানে, সবাই দেখতে পায় যেন। 2 দিয়ে শুধুমাত্র লিখবে। সৌমি তুমি কিন্তু এবারটা ডি লিখেছো প্রথম, কিন্তু 2 দিয়ে লিখবে সৌমি। ঠিক আছে স্যার। ওকে, সবাই ইনপুট করো। আমি 26টা 27 মেসেজ পেয়েছি। সবাই সবাই ইনপুট করো যারা এখন ক্লাসে আছো। 38 সবাই। দেখো কোশ্চেনটা আমাদের যেটা ছিল আজকে, আইডেন্টিফাই দ্য ইনকারেক্ট স্টেটমেন্ট বলেছিলাম। ইনকারেক্ট স্টেটমেন্ট অ্যাবাউট দ্য প্লাস্টিক। সেটা কোনটা হবে অ্যান্সার? সেটা হচ্ছে তোমার নান অফ দ্য অ্যাবভ। কারণ আমরা কি বললাম, প্লাস্টিড কোথায় থাকে? ফাউন্ড ইন দ্য অল প্ল্যান্ট সেল এন্ড ইউক্যারিওটস এর মধ্যে। দে আর ইন দ্য লার্জ সাইজ, সেটাও ঠিক। বিয়ার দ্য সাম স্পেসিফিক পিগমেন্ট, সেটাও ঠিক। তাহলে কোনোটাই ভুল নয়। তাহলে অপশন ডি, নান অফ দ্য অ্যাবভ, রাইট। আর এই কোশ্চেন নাম্বার 2 তে আমাদের ফার্স্ট হয়েছে, সে হচ্ছে তোমার সৌমি। সৌমি তুমি কোন জেলা থেকে? স্যার নদিয়া জেলা থেকে। এই তো ভেরি গুড। হাওড়া থেকে আমরা নদিয়া গিয়ে পৌঁছে গেছি। নদিয়া স্টুডেন্ট এবার আমাদের সৌমি ফার্স্ট হয়েছে এই কোশ্চেন নাম্বার 2 এর জন্য। ভেরি ভেরি গুড। চলো এবার আমরা আবার দেখে নিই পরের কোশ্চেন আসবো আমরা। তার আগে আর কি কোনো প্লাস্টিক থেকে কোশ্চেন আছে এবার দেখে নিলাম। হ্যাঁ রাইট, আর একটা কোশ্চেন আছে দেখি, সবাই একটা রেডি হয়ে নাও।
আর একটা কোশ্চেন আমরা প্লাস্টিক থেকে তৈরি করতে পারি, আরো দুটো কোশ্চেন আছে, ভেরি গুড, আরো তিনটে কোশ্চেন আছে। ওকে ওকে, আরো 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 কোশ্চেন আছে, চলো আবার রেডি হয়ে নাও, আরো কোশ্চেন আছে। নদিয়া থেকে আমরা দেখি অন্য জেলা থেকে কেমন স্টুডেন্ট পারে কিনা। এক সেকেন্ড এক সেকেন্ড। চলো আবার রেডি হয়ে নাও, আবার আমাদের একটা পরের কোশ্চেনের জন্য প্লাস্টিক থেকে, কারণ প্লাস্টিকটা ভেরি ইম্পর্টেন্ট টপিক বলে আমরা কয়েকটা কোশ্চেন এক্সট্রা নিয়েছিলাম। রেডি? তাহলে চলো আমাদের কোশ্চেন নাম্বার ওকে 3 চলে এসছে, চলে এসো, কে প্রথম? থ্রি বি প্রথম অ্যান্সার দিয়েছে আমাদের, 3B প্রথম অ্যান্সার দিয়েছে কে দেখি আমাদের, 3B আমাদের অয়ন ব্যানার্জি দিয়েছে, অয়ন ব্যানার্জির ফার্স্ট ইনপুট এসছে। তোমরা সবাই দাও, 26 মেসেজ পেয়েছিস। স্যার আমি না টাইপ করতে গিয়ে ভুলে 3N টাইপ করে ফেলেছিলাম, তারপরে আবার অ্যান্সারটা পাঠিয়েছি। ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে, ওকে, তাড়াহুড়োর মাথায় এসব হয়, এসব একটু মেনে নিতে হবে, কিছু করার নেই। ঠিক আছে, ওকে, ঘাবড়িও না তুমি। ঠিক আছে ঠিক আছে, ওকে দেখো, ওকে ঠিক আছে। এবার দেখো আমাদের অয়ন স্যার আমার ব্যানার্জি, অ্যান্সারটা এভরিওয়ান থেকে প্রাইভেটলি চলে গেছে স্যার। হো হো, ঠিক আছে ঠিক আছে, একটুখানি এভরিওয়ানে পাঠিয়ে দেবে, কোনো টেনশন করো না, তাড়াহুড়োর মাথায় এসব হবে, কিছু করার নেই, সব ভুলভাল হতেই হবে। চলো আমাদের অয়ন ব্যানার্জি কিন্তু প্রথম এভরিওয়ানে পাঠিয়েছিল অ্যানসারটা, আমরা এবার একটু ডিসকাস করে নি কোশ্চেনটা। সেটা হচ্ছে স্যার রঞ্জিত কোলে তো প্রথম দিয়েছে। তাই কি? রঞ্জিতের না তো, এভরিওয়ানে দেখো, তুই দাঁড়া দেখে নিচ্ছি আমি। হ্যাঁ স্যার রঞ্জিতই দিয়েছে তো প্রথমে। দেখলাম। স্যার ফার্স্ট কোশ্চেনটা ওই ফার্স্টে দিয়েছিল। ওকে হ্যাঁ ফার্স্ট কোশ্চেনটাও দিয়েছিল। ওকে ওকে ওকে, তাহলে আমার তো কি প্রবলেম, আমি দেখে নিচ্ছিলাম, এক সেকেন্ড, কারণ আমার সেটিংটা একবার চেঞ্জ করে নিচ্ছি। আর রঞ্জিত আমাদের খুব ফাস্ট অ্যান্সার দেয়, আগে আমি তাই ভাবছিলাম আমাদের রঞ্জিত কোথায় গেল, রঞ্জিতের মাইক্রোফোনটা বন্ধ থাকে, এই তো, হ্যাঁ রাইট রাইট, একদম ঠিক। রঞ্জিতই আলটিমেটলি, আমার আসলে এভরিওয়ানটা ইন ওয়েটিং এ ছিল হয়তো, সেই জন্য। রঞ্জিত তুমি 7টা একে ফার্স্ট দিয়েছো, 3B রাইট। এটা আমার অন্য স্টুডেন্টরা কি সুন্দর অনেস্টলি বললো, ভেরি গুড সবাইকে এই জন্য। রঞ্জিত তুমি 3B অ্যান্সার দিয়েছো, দেখি এবার 3B অ্যান্সার তো। Chromoplast have the fat soluble pigment, ক্রোমোপ্লাস্টের মধ্যে যে ফ্যাট সলিউবল পিগমেন্টটা থাকে তার নামটা আমরা এখানে জানতে চাইছি, দেখো সেটা হচ্ছে কি, ক্যারোটিনয়েড, তাই তো? ক্যারোটিনয়েড ইজ দ্য ফ্যাট সলিউবল পিগমেন্ট প্রেজেন্ট থাকে ক্রোমোপ্লাস্টের মধ্যে। রঞ্জিত আমাদের মাইক্রোফোনটা খারাপ আছে, কিন্তু রঞ্জিত আমাদের হাওড়া ডিস্ট্রিক্ট থেকে, ও কিন্তু আজকে আবার আমরা ফিরে এলাম হাওড়া থেকে, ও আবার ফার্স্ট দিয়েছে, রাইট। রঞ্জিত কিন্তু খুব ফাস্ট, রঞ্জিত তো আমার কাছাকাছি থাকে বলে ওর ইনপুটটা মনে ফাস্ট চলে আসছে। তোমরা সবাই ভালো দিচ্ছ। রঞ্জিত আবার রেডি হয়ে যাও তোমাদের মতো সবাই, পরে আরেকটা কোশ্চেন শো করছি আমি। The leucoplast that store the oil, তাকে আমরা কি বলবো? অ্যালিওলা। তোমরা ইনপুট দাও, ইনপুট দাও। ভেরি গুড, সবাই ইনপুট দাও। ফার্স্ট সেকেন্ডটা ইম্পর্টেন্ট নয়, আমরা আগেই বলেছি, ফেলিওর হলেও আমাদের কোনো ব্যাপার নেই, ওখান থেকে আমরা শিখবো, আর এটা কোনো ফেলিওরের ব্যাপারই নেই। বলো বলো, কেউ কিছু বলছো? ওকে এক সেকেন্ড দেখে নিচ্ছি, দাঁড়াও। হ্যাঁ দেখো কোশ্চেন নাম্বার 4টা দেখতে পাচ্ছ, এবারে দেখো, বা দেখতে পাচ্ছ তো তোমরা 4টা, the leucoplast that stored, right? হ্যাঁ স্যার। ওকে ওকে, এবার দেখো আমাদের দেখি নি কি, একবার দেখে নি, এক সেকেন্ড আমি চেক করে নি। হ্যাঁ এখানেও অ্যান্সারটা কিন্তু প্রথম দিয়েছে আমাদের 4 এর বি, সেটা হচ্ছে রঞ্জিতই দিয়েছিল। স্যার আমি আগে দিলাম বলে রাইট দিয়েছিল 4B। 4 এর বি হবে দেখো এলিওপ্লাস্ট, যার মধ্যে আলটিমেটলি লিউকোপ্লাস্টের মধ্যে স্টোর থাকে এই ফর্মে।
রঞ্জিত কিন্তু আবারও এইটাতে কিন্তু ফার্স্ট স্যার ইনপুট আমি করলো। আগে দিলাম তো স্যার। না অবন্তিকা বলছো তো? অবন্তিকা? হ্যাঁ স্যার। না অবন্তিকা আগে দেখো তোমার ওই মেসেজটা ওর ইনপুটে এসছে 4B। দেখো ও এভরিওয়ানই পাঠিয়েছে, রাইট? ঠিক আছে, অবন্তিকা সেকেন্ড পজিশনে আছে। অবন্তিকা খুব ভালো পাঠিয়েছিল আনসারটা। চলো আরেকটা কোশ্চেন কি আছে আবার দেখে নিই একবার, নাহলে আমরা আবার ফিরে যাব আমাদের আগের পয়েন্টটা। রাইট, আরেকটা কোশ্চেন আছে, নিয়ে নাও 5 নাম্বার কোশ্চেন। দেখি 5 নাম্বার কোশ্চেন একে পারো। পাঁচ নাম্বার কোশ্চেন। ভেরি গুড, সবাই ইনপুট করো। কোশ্চেনটা আমাদের যেটা আছে আজকে, ফ্ল্যাটেন্ড মেমব্রেনিয়াস স্যাক প্রেজেন্ট ইন দ্য স্ট্রোমা অফ দ্য ক্লোরোপ্লাস্ট, তাকে আমরা কি নাম বলবো? ফ্ল্যাটেন্ড মেমব্রেনিয়াস স্যাক প্রেজেন্ট ইন দ্য স্ট্রোমা। তোমাদের মধ্যে এবার অ্যানসারটা কে প্রথম দিয়েছো সে নিজের নাম নিজেই বলো, আমার থেকে সে খুঁজে বার করতে পারলে বেটার হবে। তোমরা তো সবাই দেখছোই, দেখে নি আমাদের অ্যানসারটা দেখো। আমরা একটু আগে তোমাকে পড়িয়েছিলাম কি, সেটা মেমব্রেনাস আলটিমেটলি স্যাক। কি হবে সেটা? সেটা হচ্ছে থাইলাকয়েডস, রাইট? এবার কে বলো তো সেই নিজের নাম বলো একটু দেখি, প্রথম কে ইনপুট করেছো নিজের নামটা একটু স্যার বলো। আমি দিয়েছি আর কি, বলো নাম বলো। সৌরভ মন্ডল। সৌরভ মন্ডল। ওকে, সৌরভ মন্ডল। সৌরভ তুমি কোন জেলা থেকে? স্যার আমি দক্ষিণ চব্বিশ পরগনা সুন্দরবন থেকে। ওকে, দক্ষিণ 24 পরগনা থেকে। দেখো আমাদের 5 নাম্বার কোশ্চেনে জিতে গেছে আমাদের সৌরভ। ও অ্যানসারটা হবে থাইলাকয়েডস। ভেরি গুড, তোমরা সবাই অ্যানসার ঠিক দিয়েছো প্রায়, রাইট? ভেরি ভেরি গুড। স্যার শঙ্খদীপ দাস দেখাচ্ছে তো ফার্স্ট। হ্যাঁ স্যার শঙ্খদীপ দাস। ওকে হ্যাঁ স্যার শঙ্খদীপ দাস দেখাচ্ছে। ওকে শঙ্খদীপকে বলে দিই। শঙ্খদীপ তুমি কোন জেলা থেকে আছো ওটা একটু বলে দিই। একই হয়তো একই ফ্র্যাকশন অফ সেকেন্ডে দুজনের নামটা এসেছিল। শঙ্খদীপ কোন জেলা থেকে? না ওর নামই নেই ধারে কাছে। না দাঁড়া, ওটা তোমার মেসেজে কি আসছে, অনেক সময় এভরিওয়ানটা না চেঞ্জ হয়ে যাচ্ছে, এই কারণে তোমাদের দেখতে অনেকের ভুল হচ্ছে। কারণ আমার এখানে কি এসছে আমি সেটা একবার দেখে নেওয়া উচিত আমার। আমি দেখে নিই একবার আমার দিক থেকে, যেহেতু এর একটা কম্পিটিশন। এটাকে স্যার বলছি যে এখানে তো ঠিকঠাক অ্যান্সার আসবে না, কারণ হচ্ছে ইন্টারনেটের উপর নির্ভর করছে তো প্রত্যেকের। হ্যাঁ এটা ঠিক কথাই, আমি মানছি ইন্টারনেটের উপরই ডিপেন্ড করছে। হ্যাঁ, কেউ যদি আগে পাঠায় সেক্ষেত্রে তো ইন্টারনেটের জন্য পিছিয়ে যেতে পারে। হ্যাঁ একটু যেতেই পারে এটা অবশ্যই, কিন্তু এটাকে আমরা ওটাকে মার্সি করে এটাকে নিচ্ছি, মানে এটাকে অত সিরিয়াস ভাবছি না ব্যাপারটাকে, বুঝতে পারছো তো? ওকে ওকে, দেখো প্রথম অবশ্য আমাদের 5 এর জন্য আমার এখানে যে অ্যানসারটা দেখাচ্ছে, তোমাদের এখানে কি দেখাচ্ছে কি জানি, কিন্তু আমার এখানে এভরিওয়ানে যে অ্যানসারটা দেখাচ্ছে সেটা কিন্তু দেবোত্তমকে দেখাচ্ছে। ও আবার শুধু এ লিখেছিল অ্যানসারটা। ইন্দ্রজিতা 5B লিখেছিল। শুধু এ লিখেছে। দেবোত্তম তোমাকে কিন্তু নাম্বারটা লিখতে হবে। শঙ্খদীপকে কিন্তু কম্পারেটিভলি ফার্স্ট দেখাচ্ছে এখানে, শঙ্খদীপকে 5। হ্যাঁ, আমার আবার দেবোত্তমকে দেখাচ্ছে যে। হ্যাঁ দেবোত্তম লিখেছে, না দেবোত্তমই ফার্স্ট করেছে। হ্যাঁ স্যার দেবোত্তমের এই আসছে। তাহলে একদম একদম ঠিক আছে। দেবোত্তম কই বলি, চলো দেবোত্তম তুমি কোন জেলা থেকে? দেবোত্তম হাওড়া জেলা থেকে, আমি জানি অবশ্যই দেবোত্তমকে। চলো দেবোত্তম হাওড়া জেলা থেকে আবার ফার্স্ট হয়েছে। চলো এবার আমরা আবার চলে আসি। ঠিক আছে, ওকে ওকে, চলো আবার আমরা চলে আসি আমাদের পড়ার টপিকে। এবার আমরা যে টপিকটা তোমাদের পড়তে চলেছি সেটাকে একটুখানি বলি। তোমরা সবাই অ্যানসার দিচ্ছ, এটা বেশি ইম্পর্টেন্ট। এখানে অবশ্য ফার্স্ট সেকেন্ডে জাস্ট তোমাদের একটু ইন্টারেস্ট আমি গ্রো করাবার জন্য বলছি, আর কিছু না। দেখো এরপর আমরা রাইবোজোমের পার্টটায় চলে আসি। আমরা রাইবোজোম নিয়ে তোমরা অনেক কিছু কথা বলছিলে, এবার রাইবোজোম নিয়ে কি কোশ্চেন আসছে। রাইবোজোম আর দ্য গ্র্যানুলার স্ট্রাকচার ফার্স্ট অবজার্ভ দ্য আন্ডার দ্য ইলেকট্রন মাইক্রোস্কোপ। তাহলে আমরা কি বুঝতে পারছি, ইলেকট্রন মাইক্রোস্কোপ আবিষ্কার হওয়ার পর, ডিসকভার হওয়ার পরই কিন্তু আমরা রাইবোজোমের স্ট্রাকচার সম্বন্ধে জানতে পারলাম। কিন্তু একজন সায়েন্টিস্ট আমাদের প্রথম জানালেন, তার নামটা তুমি ভালো করে মাথায় রাখো, জর্জ প্যালেডে। তার কত ইয়ারে? 1953-তে। আন্ডারলাইন করো, খুব খুব ভালো কোশ্চেন এটা। এবার পরের একটা রাইবোজোম সম্বন্ধে আমাদের জানতে হচ্ছে। এই যে তুমি রাইবোজোমের স্ট্রাকচার তো দেখছো, বা রাইবোজোমের মধ্যে কি ধরনের মেটেরিয়াল আছে? কম্পোস্ট অফ আরএনএ আছে, রাইবোনিউক্লিক অ্যাসিড আর প্রোটিন আছে। এর মধ্যে প্রোটিন আর নট সারাউন্ডেড বাই এনি মেমব্রেন, অর্থাৎ এদের মধ্যে কিন্তু মেমব্রেন দিয়ে ঘেরা অর্গানেলস এরা নয়।
এরা আবার বলছি, এরা মেমব্রেন দিয়ে ঘেরা অর্গানেলস নয়। এটা কিন্তু ভালো একটা কোশ্চেন আসে অনেক জায়গাতে। এরা কি দিয়ে তৈরি দেখলে, আরএনএ আর প্রোটিন দিয়ে তৈরি। এবার তুমি যদি দেখো ইউক্যারিওটিক সেলের মধ্যে যে রাইবোজোম থাকে সেটা 80S, প্রোক্যারিওটিক সেলে যেটা থাকে সেটা 70S। এবার রাইবোজোমের মধ্যে দুটো অংশ থাকে, দুটো সাব ইউনিট থাকে, একটা বড় সাব ইউনিট আর একটা স্মল সাব ইউনিট, লার্জ আর স্মল সাব ইউনিট। যদি আমরা 80S রাইবোজোমটাকে ধরি, দেখবো এদের মধ্যে 60S আর 40S এই দুটো ইউনিট দিয়ে তৈরি। আর প্রোক্যারিওটিক সেলে যে 70S আছে সেটারও দুটো এরকম ভাগ আছে, 50S আর 30S। কিন্তু বাবা 50 আর 30 যোগ করে তো 80 হচ্ছে, 70 তো হচ্ছে না। ভুল আছে লেখাটা? না, এখানে কোনো ভুল নেই। আমরা এই যে এসটাকে কি বলছি, ভেদবার্গ ইউনিট। সায়েন্টিস্ট ভেদবার্গ বলে একজন সায়েন্টিস্ট, উনি ফার্স্ট এই এস ব্যাপারটাকে ডিসকভার করেছিল। মানে কি, তুমি যদি একটা সেডিমেন্টেশন কোফিশিয়েন্ট, মানে উপর থেকে কোনো জিনিসকে যদি নিচে ছেড়ে দাও ওটা সেডিমেন্ট হবে, ওটা কি টাইম লাগবে সেটার উপর বেস করে এই সেডিমেন্টেশন কোফিশিয়েন্টটা তৈরি হয়েছে। মানে আমরা দুটোকে যদি একসঙ্গে নিয়ে ওপর থেকে ছেড়ে দিই, তাহলে আমাদের এক্সাম্পল ধরো আমি বলছি, ধরে নাও 70 সেকেন্ড সময় লাগবে। এবার যদি আমরা বড় সাব ইউনিটটাকে উপর থেকে ছেড়ে দিই তাহলে 50 সেকেন্ড সময় লাগবে। আমি সেকেন্ডটাকে এইভাবে হয় না সেকেন্ড, আমি বোঝাবার জন্য বলছি। আর 30টাকে বলছি, মনে করো শুধু ছোট সাব ইউনিটটাকে ছেড়ে দিলাম তাহলে 30 সেকেন্ড লাগবে। এই জন্যই এটাকে অ্যাডিশন করে হয় না, এটা সেডিমেন্টেশন কোফিশিয়েন্ট। তাহলে আমরা 70 হোক আর 80S হোক, যাই হোক সেটা ম্যাটার করে না, দুজনের ক্ষেত্রেই কিন্তু তোমার দুটো সাব ইউনিটই প্রেজেন্ট আছে। তাহলে এই হচ্ছে আমাদের রাইবোজোম, তার থেকে একটা ছোট্ট পার্ট আমরা দেখে নিলাম। চলো এবার আমরা আবার পরের টপিকটায় চলে আসি, তারপর আবার এমসিকিউ গুলোতে যাবো। একটু এগুলো তো খুব ছোট ছোট টপিক। এবার আসবো আমরা সাইটোস্কেলিটন। আমাদের বডির মধ্যে যেমন স্কেলিটন আছে, সেলের প্রত্যেকটা সেলের মধ্যে সেরকম স্কেলিটন আছে, তাই এটাকে আমরা নাম দিয়েছি সাইটোস্কেলিটন। কি নাম দিলাম আমরা? এই যে সাইটোস্কেলিটন। এবার দেখো এই যে সাইটোস্কেলিটন যদি বলি আমি, এই সাইটোস্কেলিটন কি দিয়ে তৈরি, এটা কি ধরনের জিনিস? এটা একটা নেটওয়ার্কের স্ট্রাকচার, নেটওয়ার্ক অফ ফিলামেন্টিয়াস একটা প্রোটিনিয়াস স্ট্রাকচার, মানে লম্বা লম্বা এরকম থ্রেডের মতো স্ট্রাকচার যেটা প্রোটিন দিয়ে তৈরি। কিন্তু এর মধ্যে কি কি আছে? কনসিস্টিং অফ, এটাই এমসিকিউ একটা ভালো কোশ্চেন। মাইক্রোটিউবিউলস আছে, মাইক্রোফিলামেন্টস আছে, আর ইন্টারমিডিয়েট ফিলামেন্টস প্রেজেন্ট আছে। তিনটে জিনিস দিয়ে তৈরি সাইটোস্কেলিটন। কোথায় আছে এগুলো? সাইটোপ্লাজমের মধ্যে প্রেজেন্ট আছে। এবার যদি আমি দেখি সাইটোস্কেলিটনের ফাংশন কি, এমসিকিউ এটাই একটা কোশ্চেন। অপশন এ দেবো মেকানিক্যাল সাপোর্ট, অপশন 2 মোটালিটি, অপশন সি মেইনটেনেন্স অফ দ্য শেপ অফ দ্য সেল। এই তিনটা অপশন মনে রাখতে হবে সাইটোস্কেলিটনের ফাংশন, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। বুঝতে পেরেছো? এটা কিন্তু আমরা ভালো করে মাথায় রাখবো। তাহলে সাইটোস্কেলিটন থেকে যদি কোশ্চেন আসে, তোমার এই দুটো কোশ্চেনই আসবে। চলো এরপর আমরা চলে আসি সাইটোস্কেলিটনের পর, যেটা হচ্ছে সিলিয়া এন্ড ফ্লাজেলা। সিলিয়া আর ফ্লাজেলা তুমি যদি দেখো, এটা আমাদের এই হেয়ারের মতো স্ট্রাকচার, তাই বলছি হেয়ার লাইক একটা আউটগ্রোথ। কিন্তু কোথা থেকে আউটগ্রোথটা তৈরি হয়েছে? এটা সেল মেমব্রেন থেকে তৈরি হয়েছে, সেল মেমব্রেন থেকে এরকম আউটগ্রোথ। সিলিয়া কম্পারেটিভলি যদি দেখে একটু স্মলার স্ট্রাকচার, আর causing the movement of either of the cell or its surrounding fluid। ও মেনলি কি করে, নিজে একটা সেলকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে খুব একটা পারে না, ও সারাউন্ডিং ফ্লুইড গুলোকে ও কি করে, মুভমেন্ট করাতে হেল্প করে। মানেটা ভালো করে বোঝো। সিলিয়া আমাদের হিউম্যান বডির ক্ষেত্রে আমি যদি বলি, ইউক্যারিওটিক সেলের করতে এক্সেপশন আছে, সেটাকে ধরছি না আমি। আমরা দেখবো সিলিয়া গুলো মেনলি তার সারাউন্ডিং ফ্লুইডটাকে মুভ করতে হেল্প করে, আর ফ্লাজেলা গুলো কি করে কম্পারেটিভলি, ওরা লঙ্গার হয়, লম্বা, আর কি রেসপন্সিবল ফর সেল মুভমেন্ট। ও একটা সেলকে আর একটা জায়গা থেকে আরেকটা জায়গায় নিয়ে যেতে হেল্প করে। তুমি যদি প্রোক্যারিওটিক সিস্টেমে দেখো, প্রোক্যারিওটিক সিস্টেমের ব্যাকটেরিয়ার মধ্যে, ওর মধ্যেও ফ্লাজেলা আছে, আবার ইউক্যারিওটিক সেলের মধ্যেও ফ্লাজেলা আছে, বাট দ্যাট ইজ নট দ্য সেম।
তাদের দুজনের মধ্যে ডিফারেন্ট, স্ট্রাকচারালি তারা ডিফারেন্ট, এটা এমসিকিউ কোশ্চেন। এই হচ্ছে আমাদের সিলিয়া এন্ড ফ্লাজেলা। এবার তোমাকে মাথায় রাখতে হবে, এবার আমি তাদের স্ট্রাকচারটা নিয়ে তোমাকে বোঝাবো। ইলেকট্রন মাইক্রোস্কোপ যদি আমরা স্টাডি করি সিলিয়াম অর্থাৎ ফ্লাজেলাকে, দেখবো এর মধ্যে একটা উপরে একটা ছবি দেওয়া আছে, দেখো দেখতে পাচ্ছ এই ছবিটা, এটা গ্রিন কালারের পার্ট দেখছো তুমি, যেটা হচ্ছে সেল মেমব্রেন, এনসিইআরটির বইতে দেওয়া আছে। তাহলে আমরা কি দেখলাম, একটা সিলিয়ার ফ্লাজেলা যাই হোক সে একটা প্লাজমা মেমব্রেন দিয়ে তৈরি। প্লাজমা মেমব্রেনের ভেতরের যে অংশ, যে কোর বলে যে অংশটা বলছি সেটাকে অ্যাক্সোনিম বলছি। অ্যাক্সোনিমের মধ্যে তুমি এই যে গোল গোল যে স্ট্রাকচার ওয়াইজ জিনিসগুলো দেখতে পাচ্ছ, এগুলোকে আমরা বলছি মাইক্রোটিউবিলস। এটা কি ধরনের জিনিস দিয়ে তৈরি, এদের মধ্যে এটা মাইক্রোটিউবিলস দিয়ে বা অনুনালিকা দিয়ে তৈরি। এদের মধ্যে দেখো যেটা একদম পেরিফেরাল রিজিয়নে, মানে সাইডে যেগুলো আছে সেগুলোকে আমরা বলছি পেরিফেরাল মাইক্রোটিউবিলস, আর ভেতরে যেটা আছে সেটাকে বলছি সেন্ট্রাল মাইক্রোটিউবিলস। পেরিফেরাল মাইক্রোটিউবিলস দেখো এটা দুটো দুটো জোড়ায় জোড়ায় আছে না, দুটো দুটো সেট করে আছে, তাই তো। আবার এই দুটো পেরিফেরাল মাইক্রোটিউবিলস এর মধ্যে ইন্টার ডাপলেট ব্রিজ আছে, দেখো ইন্টার ডাপলেট ব্রিজ আছে দেখো। তাহলে এই যে অ্যারেঞ্জমেন্টটা সেটাকে আমরা কি বলছি 9+2 অ্যারেঞ্জমেন্ট। কেন, তার বাইরে 9টা এই ধরনের মাইক্রোটিউবিলস আর ভেতরে 2টো এই ধরনের মাইক্রোটিউবিলস। তাহলে এই জিনিসটাই তোমার এনসিইআরটি তে কি বলেছে দেখো। তাহলে আমরা কি দেখলাম, নাম্বার অফ মাইক্রোটিউবিলস যারা প্যারালালি আলটিমেটলি প্রেজেন্ট আছে। অ্যাক্সোনিমের মধ্যে 9 ডাবলেটস, মানে দুটোই মাইক্রোটিউবিলস একসঙ্গে আছে তাই ডাবলেটস বলছি। তারা পুরো রেডিয়ালি, মানে পুরো এরকম ভাবে রাউন্ড ওয়াইজ পেরিফেরাল মাইক্রোটিউবিলস দিয়ে তৈরি। আর সেন্ট্রালি মাঝে কটা দেখলাম, দুটো মাইক্রোটিউবিলস দিয়ে প্রেজেন্ট আছে অ্যাক্সোনিমটা। সেই জন্য সিলিয়া আর ফ্লাজেলার মধ্যে এই অ্যারেঞ্জমেন্টটাকে আমরা 9+2 অ্যারেঞ্জমেন্ট বললাম। আর এই যে সেন্ট্রাল টিউবিলস গুলো, মানে সেন্ট্রাল মাঝখানে যদি দুটো টিউবিলস দেখো এনসিইআরটির বইতে, তাদের মধ্যে একটা ব্রিজ আছে যেটাকে আমরা সেন্ট্রাল সিট বলছি। দেখো সেন্ট্রাল সিট কোনটা, এই যে স্ট্রাকচারটা দেখো, এই হচ্ছে তোমার সেন্ট্রাল সিট, যেটা কভার করে আছে লাল রঙের যে জিনিসটা দেখতে পাচ্ছ, এটা এই সেন্ট্রাল কোর রিজিয়নের মাইক্রোটিউবিলস গুলোকে ঘিরে আছে, সেন্ট্রাল সিট। ছবিটা দেখে দেখে পড়বে, যখন বাড়িতে পড়বে আমি সেইভাবে তোমায় বোঝাচ্ছি, ওই জন্য। বাইরে 9টা আছে, ভেতরে 2টো আছে। তাহলে এই ধরনের অ্যারেঞ্জমেন্টকে আমরা বলবো 9+2 অ্যারেঞ্জমেন্ট। Central tubules are connected by bridge and also enclosed by the central seat, যেটা মাঝের যে মাইক্রোটিউবিলস গুলো সেন্ট্রাল সিট দিয়ে ঘেরা। আর বাইরের যেগুলো আছে, বাইরের গুলোর অবস্থা কি, ওগুলোকে একটুখানি তো দেখা উচিত, চলো ওগুলোকে একটু দেখে নি। এই যে পেরিফেরাল ডপলেটস গুলো ওরা কানেক্টেড হয়ে আছে বাই দ্য রেডিয়াল স্পোক দিয়ে। বলছি এক সেকেন্ড দাঁড়ান, আমি বলে দিই আগে। তাহলে আমরা বাইরের দিকে দেখলাম কি 9 রেডিয়াল স্পোক প্রেজেন্ট আছে বাইরের দিকে। পেরিফেরাল ডবলেটস গুলো নিজেদের মধ্যে ইন্টার কানেক্টেড হয়ে আছে, মানে একজনের সঙ্গে আরেকজন যুক্ত হয়ে আছে বাই দ্য লিঙ্কার্স দিয়ে। তাহলে বোঝা গেছে। আর সিলিয়ার ফ্লাজেলা emerge from the centriole like structure called the basal body। এই যে সিলিয়ার ফ্লাজেলা বেসাল বডি বলে একটা স্ট্রাকচার থেকে মেনলি এমার্জিং আউট, মানে বেরোয় আর কি। এই হচ্ছে আমাদের সিলিয়ার ফ্লাজেলা স্ট্রাকচার। তোমরা কিছু চ্যাটে লিখেছো, একটু দেখে নি, একটুখানি দেখি। স্যার হ্যাঁ চ্যাটে স্যার ওই হ্যালো স্যার, কিরকম সব গল্প টল্প করছে ওরা। ওকে, কি কে বলো কি? হ্যালো স্যার, হ্যাঁ, বলছি বাদ দেন যে না। 9+2 Question সজ্জারীতিটা হ্যাঁ, কিসে দেখতে পাওয়া যায়? আবার বলো একবার। স্যার 9+2 সজ্জারীতিটা কিসে দেখতে পাওয়া যায়? হ্যাঁ, এই দেখো, এবার আমি তোমাকে যদি স্ট্রাকচারালি বলি জিনিসটা ভালোভাবে দেখো। যদি আমরা এই যে 9+2 এই যে অ্যারেঞ্জমেন্টটা আমরা সিলিয়া আর ফ্লাজেলার মধ্যে এটা দেখবো আমরা, যেটা এইভাবে ওরা অ্যারেঞ্জ করে থাকে। বুঝা গেছে ব্যাপারটা? আর এটার মধ্যে কি আছে, মাইক্রোটিউবিলস বা অনুনালিকা দিয়ে তৈরি। বলো তুমি বলো তোমার কোশ্চেনটা বলো।
হ্যালো স্যার। হ্যাঁ বলো বলো বলো। স্যার বলছি এখানে তো বাইরে 9খানা পেয়ার রয়েছে আর ভেতর, হ্যাঁ বলছি স্যার বাইরে তো 9খানা পেয়ার রয়েছে আর হ্যাঁ ভেতরে তো একটা পেয়ার আছে, তাহলে যদি পেয়ারকে ধরি তাহলে তো 9+1 হওয়ার কথা, হ্যাঁ না তাহলে এখানে 9+2 হ্যাঁ বলছে কেন এখানে? হ্যাঁ রাইট রাইট। এবার দেখো বাইরে যেগুলো আছে সেগুলো একসঙ্গে দুটো একসঙ্গে যুক্ত অবস্থায় আছে, কিন্তু ভেতরে যে তুমি দুটো দেখছো তাদের মধ্যে অনেকটা গ্যাপ দেখছো, দেখো ওরা অতটা কাছাকাছি নেই, সেজন্য ওদের দুজনকে আমরা আলাদা ধরছি, বুঝতে পারছো? যারা সাইডে আছে পেরিফেরি রিজিয়নে তারা একসঙ্গে নিজেরা অনেক ক্লোজে আছে, ও আচ্ছা আর ভেতরে যারা আছে তাদের মধ্যে অনেকটা ডিস্টেন্স প্রেজেন্ট আছে, বুঝতে গেছো ব্যাপারটা? আচ্ছা ওকে তোমরা চ্যাটে বাবা অন্য কিছু লেখো না, পড়ার দিকটায় কনসেন্ট্রেট করো। একটা কোশ্চেন কি হয়েছে হ্যাঁ স্যার আমি একটা কোশ্চেন করলাম, আমি একটা কোশ্চেন করলাম স্যার, না এই অ্যাক্সোনিমটা একবার বলে দেবেন কাইন্ডলি? হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই, একদম সায়ন বলছো তো, রাইট? হ্যাঁ দেখো এবার আমরা এই ব্যাপারটাকে একটুখানি দেখিলাম। অ্যাক্সোনিম বলছে যে ব্যাপারটাকে, সেটাকে আমি একটুখানি সায়ন বলছে বলে আবার বলি। তুমি এই স্ট্রাকচারটা দেখো, এইটার সিলিয়া আর ফ্লাজেলা এইভাবেই তৈরি, এটার বাইরে একটা মেমব্রেন থাকে আর ভেতরের যে অংশটাকে আমরা অ্যাক্সোনিম বলছি। এই অ্যাক্সোনিম তৈরি মাইক্রোটিউবেলস দিয়ে। এর মধ্যে তুমি বাইরের দিকে দেখো 9টা মাইক্রোটিউবেলস এর সেট আছে, যেগুলো দুটো দুটো করে তৈরি, দুটো দুটো মাইক্রোটিউবেলস দিয়ে তৈরি, সেজন্য মাইক্রোটিউবেল ডবলেট বলছি। তারা নিজেদের মধ্যে আবার ইন্টার ডপলেট ব্রিজ দিয়ে তারা নিজেদের মধ্যে যুক্ত। আর ভেতরে যদি চলে আসো, এটাকে কোর রিজিয়ন বলে। এখানে তুমি কি দেখবে? এখানে দেখবে তোমার দুটো এই ধরনের সেন্ট্রাল মাইক্রোটিউবুল প্রেজেন্ট আছে, যেটা আবার লাল রঙের একটা রেডিয়াল স্পোক দিয়ে যেটা পুরোপুরি ঘেরা আছে, দেখো, যাতে দুটোর মধ্যে একটু আমরা পার্থক্য রাখতে পারি। বুঝে গেছো ব্যাপারটা? এই হচ্ছে আমাদের অ্যাক্সোনিমের স্ট্রাকচার। বুঝে গেছে? নিজে বললেই হ্যাঁ ঠিক আছে স্যার। ওকে হ্যাঁ ঠিক আছে। দেখো এরপর আমরা পরের যে পার্টটায় চলে আসব, সেটা হচ্ছে আমাদের সেন্ট্রোজোম অ্যান্ড সেন্ট্রিওলস। তোমরা বাবা এইখানটা সবাই কনসেন্ট্রেট করো, যে কোশ্চেনগুলো হয়ে গেছে সেগুলোকে নিয়ে আর নয়, ওই দিয়ে কোনো চ্যাট কিছু লেখার দরকার নেই, এটা কনসেন্ট্রেট করো, যেটা হয়ে গেছে সেটা পরবর্তী অ্যান্সারগুলো যেন আমাদের ঠিক হয়। সেন্ট্রোজোম অ্যান্ড সেন্ট্রিওলস। এবার এই সেন্ট্রোজোম যদি বলি, এটা কেমন ধরনের স্ট্রাকচার? এটা তৈরি দুটো সিলিন্ড্রিকাল লম্বালম্বি দুটো সেন্ট্রিওলস দিয়ে তৈরি, মানে দুটো সেন্ট্রিওলস দিয়ে কি তৈরি? সেন্ট্রোজোম দিয়ে তৈরি। এবার এটাও কিন্তু কোনো মেমব্রেন দিয়ে ঘেরা কোনো সেল অর্গানেলস নয়, তাহলে এটা কি? এটা আলটিমেটলি সারাউন্ডেড বাই অ্যামরফাস পেরিসেন্ট্রিওলার মেটেরিয়ালস, মানে কিছু মেটেরিয়াল তার উপর ঘেরা আছে, কিন্তু এটা মেমব্রেন নয়। both the centriole in the centrosome are perpendicular to each other, মানে তারা নিজেদের মধ্যে একটা এরকম একটা এরকম, মানে পারপেন্ডিকুলার ভাবে অবস্থান করে, মানে এরকম এরকম নয়, লম্বালম্বি ভাবে নয়, এরকম ভাবে, মানে একটা এরকম হলে একটা এরকম, মানে পারপেন্ডিকুলার ভাবে অবস্থান করছে। এই অর্গানাইজেশনটাকে আমরা কার্টফিল অর্গানাইজেশন বলি। তুমি এই যে সেন্ট্রিওলের যদি গঠন দেখো, এদের মধ্যে তুমি কি দেখবে? 9 evenly ultimately spaced peripheral fibrils or tubular protein দিয়ে তৈরি। এবার এই যে পেরিফেরাল ফাইব্রিলস গুলো, আগেরটায় আমরা কি দেখলাম? দুটো দুটো করে ছিল না, ডবলেট বলছিলাম, কিন্তু এবার আমরা সারাউন্ডিংসে ঠিক একইভাবে মাইক্রোটিউবুলস দিয়ে তৈরি সেন্ট্রিওল, কিন্তু সেটা ট্রিপলেট, মানে তিনটে তিনটে মাইক্রোটিউবুলস দিয়ে তৈরি। এবার এই সেজন্য আমরা ট্রিপলেট বলছি। এবার এরাও আবার নিজেদের মধ্যে লিঙ্কার দ্বারা যুক্ত অবস্থায় থাকে। আবার আগেরটার মতোই সেন্ট্রাল part of the proximal region of the centriole also proteinous and it is called the hub. তাহলে এই সেন্ট্রাল পজিশন অফ দ্য সেন্ট্রিওল, তাহলে আমরা কি নাম দিয়েছি? the central part of the proximal region, তাকে আমরা বলেছি কি? হাব। হাবটা কি দিয়ে তৈরি? প্রোটিনিয়াস মেটেরিয়াল দিয়ে তৈরি, which is connected with the tubules of the peripheral triplet by the radial spoke made of the protein. এবার ওই হাবের সঙ্গে তোমার বাইরের যে পেরিফেরাল টিউবুলস গুলো আছে তারা নিজেদের মধ্যে যুক্ত আছে, কি দিয়ে? রেডিয়াল স্পোকের মাধ্যম দিয়ে। রেডিয়াল স্পোক কি দিয়ে তৈরি? সেটা প্রোটিন দিয়ে তৈরি। আর এও সেন্ট্রিওলও কিন্তু বেসাল বডি অফ দ্য সিলিয়া অর ফ্লাজেলা এখান থেকেই তৈরি হয়। দ্য সেন্ট্রিওল ফর্ম দ্য বেসাল বডি,
মানে সেন্ট্রিওল থেকে বেসাল বডি তৈরি হচ্ছে, সেখান থেকে সিলিয়ার ফ্লাজেলা তৈরি হচ্ছে। আর এই সেন্ট্রিওল থেকে সেল ডিভিশনের সময় অ্যানিমাল সেলে, প্ল্যান্ট সেলে নয়, অ্যানিমাল সেলে স্পিন্ডেল ফাইবার তৈরি হয়, বেম তন্তু বলে বাংলা, রাইট? এটা আমাদের সেন্ট্রিওলের একটা ফাংশন, এটা তোমার মনে রাখতে হবে। এবার চলে আসি আমরা নিউক্লিয়াস। দেখো নিউক্লিয়াস হচ্ছে একটা বলতে পারো সব থেকে ইম্পর্টেন্ট সেল অর্গানালস। এটা কোন সায়েন্টিস্ট ফার্স্ট ডেসক্রাইব করেছিল? ডিসকভার রবার্ট করলে ব্রাউন। ভুল হয়, রবার্ট ব্রাউন। ভেরি গুড, রবার্ট ব্রাউন। ইয়ারটা মনে রাখতে হবে, 1831। কিন্তু এরপর কি হলো, এই যে নিউক্লিয়াসকে স্টেন করা হলো, স্টেন রং দিয়ে স্টেন করা হলো। সেই স্টেনটা কি ধরনের স্টেন ছিল? এটা আবার একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, আন্ডারলাইন করে রাখো। বেসিক ডাই দিয়ে স্টেন করা হলো। তারপর আফটার স্টেনিং এর নাম দেওয়া হলো ক্রোমাটিন। ক্রোমাটিন মানে যারা কালারফুল, মানে যারা কালার নেয়। এই নামটা ক্রোমাটিন নামটা কে দিল? ফ্লেমিং বলে একজন সায়েন্টিস্ট। এবার আমরা সেল ডিভিশনের তো বিভিন্ন স্টেজ আছে, আমরা ইন্টারফেজের সময় যদি নিউক্লিয়াসকে দেখি, দেখবো ওর মধ্যে হাইলি এক্সটেন্ডেড ইলাবোরেটেড নিউক্লিওপ্রোটিন ফাইবার, মানে সুতোর মতো এরকম ফাইবার স্ট্রাকচার আছে। কোন স্টেজে? ইন্টারফেজ স্টেজে। ওই সুতোর মতো স্ট্রাকচার গুলো কি দিয়ে তৈরি? নিউক্লিওপ্রোটিন দিয়ে তৈরি। ওই সুতোর মতো স্ট্রাকচার গুলো যেগুলো ইন্টারফেজে নিউক্লিয়াসের মধ্যে প্রেজেন্ট থাকে, তাদের নাম দেওয়া হলো ক্রোমাটিন। এবার নিউক্লিয়াসের মধ্যে নিউক্লিয়ার ম্যাট্রিক্স and one or more spherical bodies present থাকে, that is called the nuclei। মানে নিউক্লিয়ার ম্যাট্রিক্স মানে নিউক্লিয়াসের মধ্যে যে ধাত্র বা ম্যাট্রিক্স, ওর মধ্যে একটা স্ফেরিক্যাল গোল মতো একটা বডিজ প্রেজেন্ট আছে, that is the nuclei, নিউক্লিওলি। সিঙ্গুলারে কি বলবো? nucleolus। Every electron microscope had revealed that the nuclear envelope মানে নিউক্লিয় পর্দা, নিউক্লিয়ারকে ঘিরে থাকে যেটা, সেটা দুটো টু প্যারালাল মেমব্রেন, মানে দুটো মেমব্রেন আছে এদের মধ্যে। দুটো মেমব্রেনের মধ্যে যে স্পেস আছে, সেই স্পেসটার নাম কি? পেরিনিউক্লিয়ার স্পেস। তার কি ডিসটেন্স? সেটা 10 to 15 ন্যানোমিটার। কি কাজ করে? এটা ব্যারিয়ার হিসাবে কাজ করে, সাইটোপ্লাজম থেকে নিউক্লিয়াসকে যেন পৃথক করে রাখে, সেপারেট করে রাখে, এটাই ফাংশন। কিন্তু এই যে নিউক্লিয় মেমব্রেনের কথা আমি তোমায় বলছিলাম, আউটার মেমব্রেনটা মানে দুটো মেমব্রেন তো, আউটার মেমব্রেন, ইনার মেমব্রেন। আউটার মেমব্রেনটা ইউজুয়ালি রিমেইনস কন্টিনিউয়াস উইথ দ্য এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। মানে এন্ডোপ্লাজমিক রেটিকুলামটা আউটার মেমব্রেনের যেন একটু এক্সটেন্ডেড ফর্ম, মানে ওখান থেকে যেন বেরিয়েছে ভাবো। আর আমরা কি জানি, ওই সেটা কি রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম হয়, তার মধ্যে সেটাই আলটিমেটলি প্রোটিন তৈরি করে। কিন্তু at a number of place nuclear envelope is interrupted by a minute spore। এই যে বলছিলাম নিউক্লিয়ার মেমব্রেন, এর মধ্যে ছোট ছোট পোর থাকে। এই পোর গুলোকে নাম দিয়েছি আমরা নিউক্লিয়ার পোর, যেখানে কোনো মেমব্রেন থাকে না, দুটো মেমব্রেন একসঙ্গে ফিউজ হয়ে গেছে, একসঙ্গে এরকম যুক্ত হয়ে গেছে। এই নিউক্লিয়ার পোরের ফাংশন কি? এখান থেকে দেখো, which movement the RNA and protein molecules takes place in both direction between the nucleus and cytoplasm। শুধুমাত্র নিউক্লিয়াস থেকে সাইটোপ্লাজমে নয়, সাইটোপ্লাজম থেকে নিউক্লিয়াসেও এই প্রোটিন এবং আরএনএ ট্রান্সফার করাতে এই নিউক্লিয়ার পোর ভেরি ইম্পর্টেন্ট রোল প্লে করে। There are only one nucleus per cell present থাকে, একটা সেলের মধ্যে একটা নিউক্লিয়াস প্রেজেন্ট থাকে। বাট তুমি যদি অবজার্ভ করো, তুমি সেই ফাঙ্গাসের ক্ষেত্রে মনে আছে, ছত্রাক ফাঙ্গাস, তার মধ্যে তুমি অনেক সময় অনেক নিউক্লিয়াস দেখতে পাবে, এসেপ্টেড হাইফা যেগুলোকে আমরা বলি। কিন্তু কোন কোন সেল আছে যাদের মধ্যে আবার নিউক্লিয়াস নেই ম্যাচিউর স্টেজে। এক্সাম্পল যেমন এরিথ্রোসাইট, সিপ টিউব সেল ইন দ্য ভাস্কুলার প্ল্যান্ট, তাদের মধ্যেও ম্যাচিউর স্টেজে কিন্তু নিউক্লিয়াস নেই, এটা মাথায় রাখবে। এবার দেখো নিউক্লিয়াসের মধ্যে যে ম্যাট্রিক্স পার্টটা প্রেজেন্ট থাকে তাকে নিউক্লিওপ্লাজম বলে। প্লাজম সাইটোপ্লাজম,
এটা নিউক্লিয়াসের ভেতরে প্রেজেন্ট থাকে, নিউক্লিওপ্লাজম। কন্টেন্ট নিউক্লিওলাস এন্ড ক্রোমাটিন ফাইবার। আর নিউক্লিওলাস আমি বলেছি আগে, এটা একটা স্ফেরিক্যাল স্ট্রাকচার, প্রেজেন্ট থাকে নিউক্লিওপ্লাজমের মধ্যে। The content of the nucleolus is continuous with the rest of the nucleoplasm, is not a membrane bounded structure. মানে এটা কোনো মেমব্রেন দিয়ে ঘেরা অংশ নয়, এটা কি স্ট্রাকচার? এই নিউক্লিওলাসের ফাংশন, এটা আবার একটা কোশ্চেন। It is a site for active ribosomal RNA synthesis. এখান থেকে মেইনলি অ্যাক্টিভ কথাটা ভেরি ইম্পর্টেন্ট, এটা এমসিকিউ আসতে পারে। অ্যাক্টিভ রাইবোসোমাল আরএনএ সিনথেসিস হয়, right? Larger and more numerous nuclei are present in the cell, actively carrying out protein synthesis. যে সেলটায় প্রোটিন সিনথেসিস হয়, যেটা অ্যাক্টিভলি সেল, তুমি সেসব জায়গায় অনেক বেশি নিউক্লি দেখবে এবং তাদের সাইজটা একটু বড় দেখবে। এটাও একটা কোশ্চেন হতে পারে আমাদের। এই হচ্ছে আমাদের নিউক্লিয়াস। এবার দেখো পরের প্যারাগ্রাফটাও যাও। আমরা ইন্টারফেজের সময় তো দেখলাম এটা একটা নেটওয়ার্কের মতো স্ট্রাকচার, ক্রোমাটিন ফাইবারস, যেটা নিউক্লিয় প্রোটিন দিয়ে তৈরি, ক্রোমাটিন। কিন্তু সেল ডিভিশনে যখন মেটাফেজ স্টেজে আসে, তখন এই ক্রোমাটিন মেটেরিয়াল গুলো নিজেদের মধ্যে কনডেন্স হয়ে কি তৈরি করে? ক্রোমোজোম তৈরি করে। ক্রোমোজোম কি কি দিয়ে তৈরি? ডিএনএ এন্ড সাম বেসিক প্রোটিন। কি নাম তার? বেসিক প্রোটিনটার নাম কি? হিস্টোন। এটা ছাড়াও ক্রোমোজোমের মধ্যে কিছু নন হিস্টোন প্রোটিন এবং আরএনএ প্রেজেন্ট আছে। এটা ভেরি ইম্পর্টেন্ট এমসিকিউ। তুমি যদি আমাদের সিঙ্গেল একটা হিউম্যান সেলের মধ্যে দেখো, দেখবে 2 মিটার লং তুমি একটা ডিএনএ স্ট্রাকচার দেখতে পাবে। কোথায়? 46টা যে আমাদের পেয়ার, 46টা যে ক্রোমোজোম আছে তার মধ্যে কত মিটার? 2 মিটার। ভাবো কত বড় সাইজের ডিএনএ। এগুলো তুমি ক্লাস 12 এ পড়বে আবার। এবার যদি তুমি ইচ ক্রোমোজোম মধ্যে একটা প্রাইমারি কনস্ট্রিকশন সাইট থাকে, তুমি যদি এই সাইটটাকে আমরা বলছি ভেরি ইম্পর্টেন্ট একটা সাইট, দেখো আমরা এই তুমি একটা ছবিও আছে পরবর্তীকালে, সেই ছবিটা একটুখানি দেখে নিতে হবে আমাদের। তারা পরের পেজে একটু ছবিটা দেখা, রাইট? হ্যাঁ, সেন্ট্রোজোম প্রেজেন্ট। দেখো সেন্ট্রোজোম দেখে নিই আমরা, সেন্ট্রোমিয়ার দেখে নাও। এই যে পজিশনটা আমরা দেখতে পাচ্ছি, এটাকে আমরা প্রাইমারি কনস্ট্রিকশন বলছি। এই পজিশনে আছে মেন একটা কনস্ট্রিকশন পয়েন্ট, প্রাইমারি কনস্ট্রিকশন। তার দুটো সাইডে আছে কাইনেটোকোর, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবার তাহলে কি দেখলাম? প্রাইমারি কনস্ট্রিকশনে কি প্রেজেন্ট থাকে? সেন্ট্রোমিয়ার। সেন্ট্রোমিয়ারের আবার দু সাইডে ডিস্কের মতো একটা স্ট্রাকচার প্রেজেন্ট থাকে, দ্যাট ইজ আ কাইনেটোকোর। এবার দেখো সেন্ট্রোমিয়ার, তার ফাংশন কি? ক্রোমোজোমের যে আর্ম, বাহুগুলো, ক্রোমাটিডস বলি, তাদেরকে ধরে রাখাই তাদের কাজ। অ্যাকর্ডিং টু দ্য পজিশন অফ দ্য সেন্ট্রোমিয়ার, আমরা ক্রোমোজোমকে কটা ভাগে ভাগ করতে পারি? 4টে ভাগে, 4 টাইপ। কি কি সেগুলো? মেটাসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক, অ্যাক্রোসেন্ট্রিক আর টেলোসেন্ট্রিক। প্রথম যদি বলি মেটাসেন্ট্রিক, সেখানে সেন্ট্রোমিয়ার গুলো মিডিল পজিশনে প্রেজেন্ট থাকে। তখন কি হয়? ক্রোমোজোমের দুটো ইকুয়াল আর্ম প্রেজেন্ট থাকে, দুটো সেম বাহু, তাদের লেন্থটা। সাবমেটাসেন্ট্রিক হলে কি হবে? সেন্ট্রোমিয়ার স্লাইডলি একটু মিডিল পজিশন থেকে দূরে থাকে, মানে একটা আর্ম একটু বড়, একটা আর্ম একটু ছোট। অ্যাক্রোসেন্ট্রিকে ক্রোমোজোম প্রেজেন্ট থাকে ক্লোজ টু দ্য এন্ড। তাহলে একটা তখন কি হয়? খুব ছোট একটা আর্ম হয় আর একটা খুব বড় আর্ম তৈরি হয়। এগুলো মনে রাখবো আমরা। টেলোসেন্ট্রিকে ক্রোমোজোম হয় কি? একদম ক্রোমোজোমটার টেল রিজিয়নে তাদের সেন্ট্রোমিয়ারটা প্রেজেন্ট থাকে। আমাদের যে ওয়াই ক্রোমোজোম, সেটাও এই টেলোসেন্ট্রিক ক্রোমোজোমের মধ্যে আসে। তাদের অন্য একটা বাহু থাকে না, একটাই লম্বা বাহু থাকে, কারণ সেন্ট্রোমিয়ারটা একদম টেল পজিশনে থাকে। এগুলো আমরা ভালো করে মাথায় রাখবে, কিন্তু এই ছবিগুলো ভালোভাবে দেখবে, রাইট? দেখো এই ছবিগুলো যেগুলো আমি তোমায় দেখালাম, মেটাসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক, অ্যাক্রোসেন্ট্রিক এন্ড টেলোসেন্ট্রিক ক্রোমোজোম, এগুলো মাথায় রাখবে। তারপর দেখো সামটাইমস দ্য ফিউ ক্রোমোজোম হ্যাভ নন স্টেনিং সেকেন্ডারি কনস্ট্রিকশন। প্রাইমারি কনস্ট্রিকশন ছাড়াও অনেক সময় একটা সেকেন্ডারি কনস্ট্রিকশন থাকে। এটাকে আমরা একটা স্মল ফ্র্যাগমেন্টের মতো একটা অংশ তৈরি হয়, এটাকে আমরা স্যাটেলাইট বলছি। তাহলে স্যাটেলাইট নন স্টেনিং সেকেন্ডারি কনস্ট্রিকশন থেকে, সেকেন্ডারি কনস্ট্রিকশন আর নন স্টেনিং, এটা কোনো স্টেন হয় না, রং হয় না এখানটায়। লাস্ট পয়েন্ট যেটা আমরা ডিসকাস করবো সেটা হচ্ছে মাইক্রোবডিজ। কি সেটা? মেনি মেমব্রেনাস, মানে মেমব্রেন দিয়ে ঘেরা,
মাইনুট ভেসিকেল মানে খুব ছোট ছোট ভেসিকেল, তাদেরকে আমরা কি বলছি? মাইনুট ভেসিকেল বলছি। দ্যাট ইজ দ্য মাইক্রো, নামটাই তো ছোট। কোথায় আছে, কি আছে ওর মধ্যে? ওর মধ্যে ডিফারেন্ট এনজাইম ভরা আছে। কোথায় আছে সেগুলো? প্ল্যান্ট সেল আর অ্যানিমাল সেল বোথ জায়গাতেই প্রেজেন্ট আছে। এই হচ্ছে আমাদের মাইক্রো বডিজ। এই নিয়ে আমাদের ক্লাস 11 এর এনইটি মেডিকেলের সেলের যে আলটিমেট চ্যাপ্টার স্যার। সেটা এখানে শেষ হচ্ছে। তার আগে আমি কয়েকটা কোশ্চেন আমাদের এখনো বাকি আছে, আমি সেটাই যাব। বলো তার আগে কিছু ডাউট থাকলে বলো। স্যার বলো। বলছি স্যার কাইনেটোকোডটা আরেকবার বলুন। হ্যাঁ, কাইনেটোকোড দেখো। কাইনেটোকোড জায়গাটা। হ্যাঁ, কাইনেটোকোড দেখো, যেখানে তুমি দেখতে পেলে সেন্ট্রোমিয়ার পজিশনটা আছে, তার পাশে ছোট ছোট ডিস্কের মতো দুটো স্ট্রাকচার থাকে, সেটাকেই আমরা কাইনেটোকোড বলি। কাইনেটোকোডের থ্রু দিয়ে স্পিন্ডেল ফাইবারটা অ্যাটাচমেন্ট হয়। ওকে, চলো এবার আমরা হ্যাঁ, চাকতির মতো যে অংশটা। হ্যাঁ, একদম একদম। চলো এবার আমরা তোমাকে আজকের জন্য সেই কোশ্চেনটা আমি চলে আসি সেলের। আবার তোমরা রেডি হয়ে নাও, এবার তোমরাই আমাকে বলবে একটুখানি, নাহলে ঝগড়াঝাটি হচ্ছে কে ফার্স্ট হচ্ছে কে সেকেন্ড হচ্ছে, ঝগড়াঝাটি করে লাভ নেই। তোমরাই যে ফার্স্ট হচ্ছে সে একটু ভালো করে দেখে বলবে। আর এটা অত ঘাবড়াবার কিছু নেই, মানে আমাদের এটা একটা জাস্ট তোমাদেরকে এনকারেজ করার জন্য। চলো এবার আমরা চলে আসি আমাদের পরের কোশ্চেন। বলো এটা 6 নাম্বার কোশ্চেন, লেখো দেখি। হু ডিসকভারড দ্য রাইবোসোম অ্যাজ এ ডেন্স particles under the electron microscope? গ্রিগর বেড়া। Right, জর্জ প্যালেডে অ্যানসারটা হবে। তোমরা সবাই ইনপুট করো। অ্যানসারটা হচ্ছে জর্জ প্যালেডে, যে প্রথম আমাদের ইলেকট্রন মাইক্রোস্কোপের আন্ডারে রাইবোসোমটাকে ডিসকভার করেছিলেন। তোমাদের মধ্যেই বলো কে এভরিওয়ানে ফার্স্ট অ্যানসার দিয়েছো, বলো সেই তোমার নিজের নাম বলো। রঞ্জিত কোলে। ওকে, রঞ্জিত কোলে, ওর হাওড়া মাইক্রোফোন থেকে। খারাপ। রাইট, ওর মাইক্রোফোন খারাপ বলে আমার বন্ধুরা, অন্য বন্ধুরা বলে দিচ্ছে। এই হচ্ছে হেল্প করার কৌশল। ভেরি গুড। তোমাদের রঞ্জিত আমাদের হাওড়া থেকে, আবার 6, ও কিন্তু ভালো আবার অ্যানসার দিয়েছে। কোশ্চেন নাম্বার 7 এ চলে আসি। বলো দেখি সাইটোস্কেলিটন কনসিস্টিং অফ কোনটা? সাইটোস্কেলিটন কি দিয়ে তৈরি? সাতেরে 7 নাম্বার কোশ্চেন, সবাই ইনপুট দাও। হাওড়া থেকে বেশি, এই উইকেও কিন্তু প্রথম হচ্ছে অনেক বেশি। দেখে নি আমরা পরের কোশ্চেন অ্যানসারটা কি আছে। আমরা একটু আগে বলেছিলাম সাইটোস্কেলিটনের মধ্যে মাইক্রোটিউবিউলস, মাইক্রোফিলামেন্ট, ইন্টারমিডিয়েট ফিলামেন্ট সবই থাকে। তাই 7 এর অ্যানসার হবে ডি। কে পেয়েছো তোমাদের মধ্যে ফার্স্ট আজকে? বলো সে নাম বলো আবার। কে ফার্স্ট ইনপুট করেছো বলো একটু তার নাম। সে কি রঞ্জিত? সোহিনী নায়ক। সোহিনী। সোহিনী। সোহিনী, right? কোহিনী নয়। সোহিনী তুমি আছো প্রেজেন্ট? তোমার মাইক্রোফোন ঠিক থাকলে আনমিউট করে বলো একটু তুমি। সোহিনী, হ্যাঁ স্যার আছি। সোহিনী কোন জেলা থেকে? হাওড়া। রাইট, যাক আমাদের রঞ্জিতের বন্ধু সোহিনীও কিন্তু হাওড়া থেকে, ও আবার আমাদের 7 নাম্বার কোশ্চেনে তোমাদের সবার মধ্যে ফার্স্ট হয়েছে। ভেরি গুড। এবার আমাদের কোশ্চেন নাম্বার 8, রেডি হয়ে নাও, আসছে। দ্য সেন্ট্রাল পার্ট অফ দ্য প্রক্সিমাল রিজিয়ন অফ দ্য সেন্ট্রিওল কি বলে তাকে? নদিয়া, হাওড়া, মুর্শিদাবাদ, মেদিনীপুর, কোন জেলা যেতে দেখি? সবাই ইনপুটটা কিন্তু আবার সবাই করো। তোমার কোনটা মনে হয়েছে সেন্ট্রাল পার্ট অফ দ্য প্রক্সিমাল রিজিয়ন? একটু আগেই বলেছি, অ্যানসারটা দেখাই। স্যার আগের প্রশ্নটা একটু দেখার না, আমার নেটটা কেটে গিয়েছিল। ওকে, আমি দেখিয়ে দিচ্ছি 1 সেকেন্ড, বা আমি এই ভিডিওটা দেখাচ্ছি না। তাই 8 এর অ্যানসারটা বি অ্যানসার, কিন্তু কে দিয়েছো অ্যানসার সেটা আমাকে একটু বলো ফার্স্ট। 8 এর বি কে বলেছো একটুখানি বলো, আনমিউট করে বলো একটুখানি। রঞ্জিত কোলে। ওকে, রঞ্জিত আবার ফার্স্ট হয়ে গেছে, যাক ভেরি গুড। আর 7 নাম্বার কোশ্চেনটা কোন একটা বন্ধু আমাদের দেখতে চাইলো, দ্য সাইটোস্কেলিটন কি দিয়ে তৈরি? দেখো আমাদের এনসিইআরটি তে যে 3টে অপশন আছে সেটা দিয়ে এমসিকিউ তৈরি হয়েছে। রাইট, তাহলে চলো এবার 9 নাম্বার কোশ্চেন। একটুখানি আমরা 9 নাম্বার কোশ্চেন তোমাদের জন্য আসছে। নাইন নাম্বার কোশ্চেন,
The chromosome are divided into how many types of bases of the centromere? সবাই ইনপুট দাও, সবাই ফার্স্ট ইনপুট দাও। অ্যানসারটা হবে 4। আমরা একটু আগেই তোমাদের বলেছিলাম। বলো কে প্রথম দিলে অ্যানসার? কে প্রথম দিলে? রঞ্জিত কি আবার প্রথম দিয়েছে? আমি চ্যাটটা দেখতে পাচ্ছি না এই মুহূর্তে। তোমরা অঙ্কিতা। অঙ্কিতা, রাইট। অঙ্কিতা বলো দেখি কোথা থেকে আছো অঙ্কিতা? অঙ্কিতা, স্যার আমি সাউথ 24 পরগনা। রাইট, সাউথ 24 পরগনা থেকে। এবার আমাদের 9 নাম্বার কোশ্চেনে অঙ্কিতা ফার্স্ট হয়েছে, ভেরি গুড। এবার 10 নাম্বার কোশ্চেন চলে আসি আমাদের। 10 নাম্বার কোশ্চেন, রেডি হও সবাই। আজকের লাস্ট কোশ্চেন, আজকের ডের জন্য। which of the following incorrect? দশের বি ছেড়ে দি। দেখে নি, বলো কে। এবার আমি অ্যানসারটা দেখাই, কি হবে সেটা। সেটা হচ্ছে দে আর প্রেজেন্ট ইন দ্য ব্যাকটেরিয়া, এটা ইনকারেক্ট ছিল, অন্যগুলো সব ঠিক অপশন। ফর দ্য মাইক্রোটিউবিউলস এর ক্ষেত্রে এটা মেমব্রেনাস ভেসিকেল, এটা প্ল্যান্ট অ্যানিমাল বোথে প্রেজেন্ট থাকে, দে হ্যাভ ভেরিয়াস এনজাইম। কে প্রথম এই অপশনটা দিয়েছিলে তার নাম বলে দাও, শুনি আমরা সবাই। কে বলছিলে? রোহন। রোহন। রোহন, তুমি কোন জেলা থেকে রোহন? বলো রোহন, আনমিউট করে বলো তোমার জেলার নাম বলো। শোভন দেখাচ্ছে স্যার, শোভন দেখাচ্ছে। ও শোভন বলছে, শোভনই বলো তাহলে, কোন জেলা থেকে শোভন? এটা সেকেন্ড পজিশনে আছে আমি স্যার। ওকে, ভেরি গুড। হ্যাঁ, রোহন ফার্স্ট পজিশনে আছে। ও রোহনই ফার্স্ট। হ্যাঁ রোহন আছে, রোহন। ওকে রোহন বলো তুমি কোন জেলা থেকে? আমাদের 10 নম্বর কোশ্চেনে ফার্স্ট হয়েছে তুমি। রোহনের মিউট, হয়তো সাউন্ড প্রবলেম আছে কিছু। ওকে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। চলো আজকে আমরা অনেকগুলো কোশ্চেন শিখলাম, মজা করলাম অনেকটাই। আবার এই ধরনের মজা হবে পরের দিন। বায়োমলিকুলস চ্যাপ্টার, ভেরি ইন্টারেস্টিং চ্যাপ্টার। অবশ্যই তোমরা এনসিইআরটির বইটা একটু ভালো করে রিড করে রাখবে, তাহলে তোমাদের পড়তে সুবিধা হবে। আর তারপর স্যার 9টা একবার দেখবে, 9টা দেখো। রঞ্জিতই দিয়েছিল। ওকে First এ। 9টা তো রণজিৎ দিয়েছিল। ওকে ঠিক আছে। ওটা আসল কোনো নেটে কোনো এই ধরনের প্রবলেমের জন্য হচ্ছে। ঠিক আছে, তোমাদের সবাই তোমরা ভালো করেছো, তোমরা সবাই আমার কাছে ফার্স্টই হয়েছে, কোনো অসুবিধা নেই। যারা ইনপুট করেছো আমার কাছে তারা সবাই ফার্স্ট। ঠিক আছে, চলো আজকে আমাদের এতখানি, খুব মজা হলো আজকে। তবে আমরা 64 জনই ফার্স্ট। একদম। এটা কে বললে? এটা আমাকে বলো কথাটা, খুব ভালো বলে কথাটা, ভালো লাগলো। শ্রাবন্তী বললাম। রাইট, এই জন্য আমার শ্রাবন্তীকে ম্যাচিওর বলি আমি। রাইট, ও কিন্তু ঠিক বলেছে। আমার প্রত্যেকটা স্টুডেন্টই ফার্স্ট হয়েছে, আর এটাই আমার আশা, এটাই আমার স্বপ্ন, তোমরা সবাই ফার্স্ট হবে।